আমি সবসময় ঢাকা থেকে রাত্রে বাড়িতে যাই, কারণ ছুটি পাই কম, আবার চিন্তা করি রাত্রে চলে গেলে পরদিন সকালটা বাসা থেকে শুরু করা যাবে। ছাত্র অবস্থায় ক্লাস শেষ করে রওনা হয়ে যেতাম। এখনও অফিস শেষ করেই সোজা মহাখালী, তারপর ময়মনসিংহ, তারপর হালুয়াঘাট, মোটামুটি 6 ঘন্টা। একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম। আমাদের বাজারে যেতে যেতে রাত 12টা বেজে গেল। বাজারে গিয়ে দেখি সুভাষ, আমার বাল্যবন্ধু, আমাকে দেখে বলল, আমরা তো প্রতিদিন রাত্রে কদমতলী আড্ডা মারি, তুই খেয়ে চলে আসিস, বাজারেই আমার বাসা। বাসায় গিয়ে আম্মার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। 1টার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে। আমি 2টা সিগারেট কিনে কদমতলী রওনা হলাম। বাজার থেকে কদমতলী 6 কিলোমিটার। তখন আষাঢ় মাস, আকাশে চাঁদও আছে, কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলো দুইটা মিলে একটা অদ্ভুত আলো আধারের খেলা চলছে। এই কালো অন্ধকার আবার যেন ভরা পূর্ণিমা। একটা সিগারেট ধরিয়ে রাস্তা হাঁটছে। কিছুটা ভয়ও লাগছে। এমন রাতে একা একা হাঁটলে ভূত প্রেতের কথা একটু বেশি মনে পড়ে। বামের ঘন জঙ্গল থেকে ঝিঝি পোকার শব্দে একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে, যে সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে 2-1টি কাক বড্ড বেসুর কণ্ঠে কাকা করছে। মনে হচ্ছে কোনো মাংসখেকো রাক্ষস যেন কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি কদমতলীর কাছাকাছি যে জায়গায় শ্মশানঘাটটা, ঠিক সে জায়গায় চলে আসলাম। এখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা, সেই জায়গাটা স্পষ্ট দেখা যায়। আমি কাউকে দেখতে পেলাম না। মনের ভিতর একটা ভয়ও জেগে উঠল। এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পেছনেও যেতে ইচ্ছে করছে না, কারণ এই জায়গার বাম দিকে কংস নদী আর ডান দিকে খোলা মাঠ, যার দরুন গা শিরশির করে অন্ধকার ভাবটা এখানে নেই। আমি সোজা কদমতলী গিয়ে নদীর ঢেউ দেখছি। ভয়টা কাটানোর জন্য একটু জোর করেই যেন অন্য মনস্ক হয়ে যেতে চাইলাম। মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে যাচ্ছে। মৃত প্রাণীর গন্ধে বমি হওয়ার অবস্থা। হঠাৎ হঠাৎ একটা কান্নার শব্দ শুনতে পেলাম। কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার কাছ থেকে হাত বিশেক দূরে, ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটা ঘোমটা দেওয়া মহিলা বসে আছে, আর ওইখান থেকে কান্নার আওয়াজ আসছে। ভয় আমার আত্মা চলে যাওয়ার জোগাড়। শরীর দিয়ে ঘাম পানির মতো বের হচ্ছে, যেন আমি কোনো ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি। ডাকবো ডাকবো ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে আম্মাকে সব ঘটনা খুলে বললে আম্মা বলল, সুভাষ তো ময়মনসিংহ গিয়েছিল 3 দিন আগে, সে তো আসবে আরো পরে। আমি তো অবাক। তাহলে সুভাষের চেহারা নিয়ে আমাকে কে বলেছিল কদমতলী যাওয়ার জন্য? শেষ আম্মা যা বলেছিল তা ছিল এরকম: 88 সালের বন্যার সময় নৌকায় করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদমতলী নৌকা ডুবে যায়। সবাই তীরে উঠলেও কোণে আর উঠতে পারেনি। সে থেকে এখনো মাঝে মাঝে কোণেকে কদমতলীতে কাঁদতে দেখা যায়। আরো অনেকেই দেখ। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমরা পেয়েছি একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে। ওনার নাম ওয়াদুদুল ইসলাম। উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে রয়েছেন। ওনার দেশের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায়। উনি শারজাতে একটি কোম্পানির অধীনে ড্রাইভিং পেশায় নিয়োজিত রয়েছেন। ওনার মূল যে কাজ সেটা হচ্ছে ওই কোম্পানির কর্মীদেরকে কাজের যেই জায়গাটা ওখানে গাড়িতে করে দিয়ে আসা, আবার কাজের সময় শেষ হলে তাদেরকে আবার রুমে নিয়ে আসা। ওই কোম্পানির যিনি ইঞ্জিনিয়ার, উনি আবার একজন মিশরি। যারা কর্মী অর্থাৎ যারা শ্রমিক, ওনাদের অধিকাংশই বাংলাদেশি। দেখা যাচ্ছে হবিগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকার আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা রয়েছেন সেখানে। ওয়াদুদুল ইসলাম ভাই শারজাতে আসার আগে আজমানে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। ওখানে যখন ছিলেন তখন অনেক কষ্ট করেই ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করেছেন, শিখেছেন ড্রাইভিং। এরপর উনি শারজাতে চলে এসেছেন 2024 সালের মার্চ মাসে। এখানে এসে এই কোম্পানিতেই ড্রাইভিং পেশায় নিয়োজিত হয়েছেন। শারজাতে আসার পরপরই উনি শুনতে পান এখানে নাকি একটি জিনের বাড়ি রয়েছে। এটা শোনার পর কৌতূহলবশত উনি একদিন ওনারই এক কলিগ ভাইকে নিয়ে ওই দিকটাতে হাঁটতে গিয়েছিলেন।
ওনাদের উদ্দেশ্য ছিল দূর থেকে দেখে আসবেন আসলে জিনের বাড়ি কিরকম হয়। ওই যে জিনের বাড়িটা, এটা হচ্ছে শারজার রুল্লা থেকে বের হয়ে এয়ারপোর্ট রোডে ওঠার ঠিক আগে রাস্তার ডান দিকে। যারা নাকি এই রোডে নিয়মিত চলাচল করেন বা ওই দিকে থাকেন, অনেকদিন থেকে থাকেন আর কি, যারা, তারা জানতে পারবেন এবং চিনতেও পারবেন যে উনি আসলে ঠিক কোন বাড়িটার কথা বলতে চাচ্ছেন। ওনারা দুজন তো ওই বাড়ির পাশে গিয়েছেন, তখন বাইরে থেকে তো কিছুই দেখা যাচ্ছে না, গিয়েছেন তো দিনের বেলাতে। ওনাদের কাছে মনে হলো এই বাড়িটা আসলে স্বাভাবিক না, অনেক নোংরা, আর দেয়ালে অনেক কিছু আরবিতে লেখা। অনেক সময় বাংলাদেশে এরকম দেখা যায়, পরিত্যক্ত বাড়িতে অনেকেই অনেক কিছু লিখে রাখেন, হয়তোবা ওখানেও অনেকে অনেক কিছু লিখে রেখেছে আর কি। ওনাদের ইচ্ছা ছিল ওই বাড়িটা সম্পর্কে আরো কিছু জানা, কিন্তু ওই সময় তেমন কোনো তথ্যই সংগ্রহ করতে পারেননি। 2026 সালের মার্চ মাসের কোনো একটি তারিখে এই ওয়াদুদুল ইসলাম ভাই, উনি যেই কোম্পানিতে বর্তমানে রয়েছেন, ওই কোম্পানির কর্মীদের কাজ শেষে নিয়ে আসছিলেন শারজাহের রুল্লাতে। তারিখটা ঠিক মনে করতে পারেননি, তবে বারটি ছিল সোমবার, এটা ওনার মনে আছে, কেননা ওই দিন রোডে অনেক জ্যাম ছিল। রবিবার সরকারি বন্ধের পর সোমবার স্কুল, কলেজ, অফিস, আদালত খোলা থাকে, তো ওই দিন রাস্তাতে একটু জ্যাম থাকেই। তো ওয়াদুদুল ইসলাম ভাই যাদেরকে নিয়ে কাজে যেতেন, তারা তো মূলত এই কনস্ট্রাকশনের কাজ করেন আর কি। ওনারা যেই জায়গাতে কাজ করেন ওই জায়গার নাম হচ্ছে রহমানিয়া। শারজা যে রুল্লা, এটা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। ট্রাফিক না থাকলে আসতে 30 মিনিট লাগে, আর ওই দিন ট্রাফিক একটু বেশি হয়, গুগল ম্যাপে দেখাচ্ছিল 1 ঘন্টা 20 মিনিট লাগবে। তো ওনার গাড়িতে চট্টগ্রামের একজন বয়স্ক লোক ছিলেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মজিদ। ওনার বয়স 55-র উপরেই হবে, 55 থেকে 60-এর মধ্যে। তো কথার এক পর্যায়ে যখন এই ওয়াদুদুল ইসলাম ভাই জানতে পারলেন যে উনি শারজার রুল্লাতে প্রায় 24 বছর ধরে আছেন, তখন ওনার স্মরণ হলো, আচ্ছা আমি তো ওই যে জিনের বাড়িতে গিয়েছিলাম, কোনো তথ্য সংগ্রহ করতে পারিনি, ওনার নিশ্চয়ই কিছু জানা আছে। তখন এই মজিদ ভাইয়ের কাছে এই বাড়িটা সম্পর্কে জানতে চান, আর নিশ্চয়ই ওনার কাছে তথ্য তো অবশ্যই আছে। দেরি না করে জিজ্ঞেস করলেন যে মজিদ ভাই, শুনছি যে আমরা যে রোডে যাচ্ছি, এয়ারপোর্ট রোডে, ওইখানে ওই যে শারজার রুল্লাতে ঢোকার আগে একটা জিনের বাড়ি মেলে, এটা কি আসলে জিনের বাড়ি নাকি মানুষজন বানিয়ে বানিয়ে বলে? তখন মজিদ ভাই ওয়াদুদুল ইসলাম ভাইকে বলেন, তোমার কি ধারণা এই জিন ভূত শুধু বাংলাদেশের ঝোপঝাড়েই থাকে, শ্মশানেই থাকে, কবরস্থানে থাকে, এখানে নাই, পাহাড় পর্বতে নাই? তখন এই ওয়াদুদুল ইসলাম ভাই আবার বললেন যে দেখেন, এটা হচ্ছে অনেক আধুনিক শহর, তো চারদিকে আলো, সিসিটিভি, তো এখানে আসলে জিন কোথায় থাকে, কি করে না করে তো বুঝি না, জিন থাকার জায়গাটা কই, মানে এমন ভাবে বলেছেন আর কি। তখন এই মজিদ ভাই বলেন যে বাংলাদেশ থেকেও নাকি এই আরব দেশগুলিতে জিনের সংখ্যা অনেক বেশি, তবে এখানে বাংলাদেশের তুলনায় অতি প্রাকৃত ঘটনা কম ঘটে, এটা বললেন। আর ওনার কাছে তখন এই বিষয়ে জিজ্ঞেস করলেন, তখন উনি বলেছিলেন, হ্যাঁ, এই বাড়িতেই আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল 15 বছর আগে, অর্থাৎ এই যে জিনের বাড়ি, যেটা এই জিনের বাড়িতেই এই যে আব্দুল মজিদ ভাইয়ের সাথে ঘটনা ঘটেছিল। শুধু উনি একা না, আরো কয়েকজনের সাথেই ঘটেছিল। সময়টা ছিল 2011 সালের জানুয়ারি মাসের দিকে। এই যে আব্দুল মজিদ ভাই, উনি কিন্তু টাইলসের কাজ জানেন খুব ভালো। ওই সময়ে এই সংযুক্ত আরব আমিরাতে টাইলসের কাজ যারা জানেন তাদের চাহিদা ছিল অনেক বেশি। একদিন উনি একটি কাজের অফার পেয়েছেন, একটি ভিলা বলতে ডুপ্লেক্স ভিলা টাইপের একটা ভিলা বাড়ি, এটায় টাইলস লাগাতে হবে, পুরনো টাইলস ফেলে দিয়ে নতুন টাইলস লাগাতে হবে। তো এই যে আব্দুল মজিদ ভাইয়ের সাথে আরো 5 জন ছিলেন, মোট 6 জন। ওনারা ওই বাড়িটার টাইলসের কাজ করার জন্য চলে যান। ওখানে গিয়ে দেখলেন যে সেখানে মোটামুটি থাকার ব্যবস্থা আছে, অর্থাৎ প্রতিদিন কাজে যাবেন, ফেরত আসবেন, এমনটা না করে এখানেই থাকা যায়, এখানে থেকেই কাজটা করা যায়, তাহলে আরো দ্রুত কাজটা শেষ করা যাবে। কারণ ওনারা কিন্তু কন্ট্রাক্ট নিয়ে কাজটা করার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, দ্রুত কাজ শেষ করলে ওনাদের জন্যই ভালো। আর মোটামুটি ভালোই ব্যবস্থা ছিল আর কি ওই বাড়ির ভেতরে, আর কি গাড়ি ভাড়াও বেঁচে যাবে। ওনারা 4 থেকে 5 দিন টানা কাজ করেছেন, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তো ওই যে ভিলা, এটার যিনি মালিক, উনি একজন স্থানীয় আরবি, অর্থাৎ স্থানীয় ওই আরব দেশের লোক। উনি প্রতিদিন
1 থেকে 2 বার আসতেন। খুবই চমৎকার একজন মানুষ নাকি উনি আসতেন, দেখতেন, চলে যেতেন। ওই আরবি যখন আসতেন তখন নাকি চারদিকে পারফিউমের গন্ধে ভরে যেত। উনি দুর্দান্ত একটি পারফিউম ব্যবহার করতেন। যখন উনি আসতেন তখন ওনারা যারা কাজ করতেন একটু সতর্ক হয়ে যেতেন, যেহেতু এই কাজের দায়িত্ব যিনি দিয়েছেন তিনি এসেছেন, একটু ভালো করে কাজ দেখাতে হবে মনোযোগ দিয়ে। উনি নাকি আসার পরপরই শ্রমিকদেরকে জিজ্ঞেস করতেন যে আপনারা খাবার খেয়েছেন কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, অসুবিধা হলে আমাকে জানাবেন, এরকম বলতেন। আর চলে যাবার সময় কি করতেন, কিছু হালকা চা নাস্তা, কোল্ড ড্রিঙ্কস, চা কফি খাওয়ার জন্য কিছু অর্থ করে দিয়ে যেতেন। এটা প্রতিদিনই উনি করতেন, যেন শ্রমিকদের কাজকর্মে কোনো অসুবিধা না হয় আর শ্রমিকরা মনের খুশি নিয়ে কাজ করতে পারেন। উনি মূলত ওই বাড়িতে ঢোকার আগেই পারফিউমের গন্ধটা আগে ঢুকতো, যার কারণে ওনারা সবাই টের পেয়ে যেতেন যে এই লোক এসেছেন। তো একদিন হয় কি, উনি এসেছেন, আসার পর উনি দেখছেন চারদিকে কত দূর কাজ আগালো। উনি এটা দেখতে দেখতে দোতলার দিকে চলে গিয়েছেন। এই ভিলাটার নিচতলাতে বড় বড় দুটো রুম, মানে থাকার রুম, বেডরুম, এছাড়া অন্য রুম আছে, কিন্তু বেডরুম দুটো, আবার উপরেও একই রকম ভাবে বড় বড় দুটো বেডরুম। উনি ওই দোতলাতে ওঠার যে সিঁড়িটা ছিল, এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেন। এরপর মনে হলো যে উনি ছাদে চলে গেছেন আর কি। এদিকে উনি যে উঠেছেন প্রায় 15-20 মিনিটের মতো হয়ে গেছে, উনি আর নিচে আসছেন না। তখন নিচ থেকে একজন শ্রমিক বলছেন যে, কিরে ভাই, এই যে শেখ, উনি তো আসলেন, উনি তো উপর দিকে গেলেও 2-3 মিনিটের উপরে থাকেন না, কি হলো আবার আজকে নামছেন না, ওনার কি কোনো সমস্যা হলো কিনা? তখন একজন বলছেন যে মনে হয় নিচে নেমে চলে গেছে, তাকিয়ে দেখো ওনার গাড়িটা নাই নিচে। নিচের দিকে তাকিয়ে দেখা গেল সত্যি গাড়ি নেই। তবে একজন বললেন যে গাড়ি তো শুরু থেকেই নাই, উনি তো আজকে গাড়ি নিয়েই আসেন নাই, উনি মনে হয় হেঁটেই আসছেন, কিন্তু উনি তো এভাবে হেঁটে আসেন না। তখন আরেকজন বলেন, না, উনি গাড়ি নিয়ে আসেন নাই, আমি নিশ্চিত উনি হেঁটেই আসছেন। তাহলে উনি কোথায় গেলেন? উনি কিন্তু আসার পর কারোর সাথে কথা বলেননি। অন্যান্য সময় কিন্তু উনি যখন আসেন, আসার পর উনি বলেন যে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞেস করার চেষ্টা করেন। কাজ নিয়ে যতটুকু না কথা বলেন, তার থেকে বেশি কথা বলেন হচ্ছে শ্রমিকদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। কিন্তু আজ তো কোনো কথাই বলল না, সোজা উপরে চলে গেল। উনাদের তো সন্দেহ লাগে। এদের মধ্যে একজন বলে যে, আচ্ছা, আমরা কি ভুল টুল দেখলাম নাকি, এ কি আবার সেই ভূত প্রেত নাকি? এর মধ্যে একজন ছিলেন যার নাম হচ্ছে সোহেল। এই সোহেল আবার একটু দুষ্টু প্রকৃতির ছিল, খুব হাসি তামাশা করতে পছন্দ করত। সে আবার এই ভূত প্রেত নিয়ে, জিন নিয়ে হাসি তামাশা শুরু করলো। হাসি তামাশার একটা পর্যায়ে এমন ভাবে কথা বলল যে জিন ভূত আর কি শয়তান বা কি দুষ্টু, এর থেকে আমি বেশি দুষ্টু, আমার কাছে কোনো জিন ভূত আসতে পারে না, আসলে আমি খবর করে ছেড়ে দেব। তো এই দিনের মতো কাজকর্ম এরকমই থাকলো আর কি, ওনাদের মতো করে কাজ করলেন। তবে ওই যে আরবি যে শেখ, ওনাকে আর সারাদিনেও কেউ দেখেনি। উনি যে এলেন, কোথায় হারিয়ে গেলেন। আর যে শেখ, উনি তো দিনে 1-2 বার আসতেনই, ওনার আসার ধরন ছিল যেটা, এটার সাথে এটা মিলল না। ওই রাত্রে ওই বাড়িতেই ওনারা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ গাড়ির হর্নে ঘুম ভাঙে এই যে যেই সোহেলের কথা বললাম, সেই সোহেলের। তখন উনি তাকিয়ে দেখেন অদ্ভুত দৃশ্য। ওনার আশেপাশে ডাস্টবিন, ময়লার দুর্গন্ধ আসছে। আর উনি কোনো বিছানায় শুয়ে না, উপর দিকে তাকিয়ে দেখেন আকাশের চাঁদ তারা দেখা যাচ্ছে। কি ব্যাপার? আর গাড়ির হর্ন অনেক দূর থেকে আসছে, গাড়ির দুটো হেডলাইট দেখা যাচ্ছে। উনি তখন দেখলেন যে উনি আসলে রুমে শুয়ে নাই, উনি আছেন একটা রাস্তার এক পাশে, এমন ভাবে শুয়ে রাখা ওনার গাড়ির, মানে ওনার গায়ের উপর দিয়ে গাড়ি উঠে যাবে। উনি দ্রুত ওখান থেকে উঠে পড়েন, সাইডে চলে আসেন, গাড়িগুলো ওনাকে ক্রস করে চলে যায়। আল্লাহর রহমতে তখন কোনো বিপদ আপদ হয়নি। তবে উনি বুঝতে পারলেন যে উনি যেখানে আছেন সেখানে আসা কোনোভাবেই সম্ভব না। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা ঘটার পর উনি খুব অসুস্থ হয়ে যাবেন। অসুস্থ হয়ে যাবার পর ওনার কিন্তু মানসিক সমস্যা দেখা দেয়। মানসিক সমস্যা এমন পর্যায়ে পৌঁছায় যে সরকার ওনাকে বাংলাদেশে আবার পাঠিয়ে দেয়।
এটাই ছিল ঘটনা, মূল ঘটনা আর কি। তবে এই ঘটনা যখন ঘটে, উনি তো শেয়ার করেছেন যে ঘটনাটা আসলে কি হয়েছে। এরপর আরো বেশ কিছু তথ্য নাকি পাওয়া যায়। তা হচ্ছে এই যে ভিলা, এই ভিলাতে নাকি এর আগেও বেশ কিছু মানুষজন কাজ করতে গিয়েছিলেন। কারণ মালিক একজন হয়, সে কেনার পর এটার ব্যবহার করতে পারে না, আরেকজনের কাছে বিক্রি করে দেন। যেই কেনেন নতুন করে, উনি চেষ্টা করেন ওনার মতো করে সেটা সাজানোর জন্য। যখন শ্রমিক কাজে লাগান তখনই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এমনও নাকি হয়েছে কোনো একজন শ্রমিককে পাওয়া গিয়েছিল সাগরের পাশে, লোহিত সাগরের পাশে তাকে ফেলে রাখা হয়েছিল। যারাই এখানে কাজ ধরেছে কেউই কাজ নাকি পরিপূর্ণভাবে শেষ করতে পারেননি। আর যারাই এই বাড়ি কিনেছেন, কেনার পরপরই তারা বিভিন্ন ধরনের ভয়ঙ্কর বিষয়গুলো দেখেছেন স্বপ্নের ভিতরে। তো এভাবেই কিন্তু দীর্ঘদিন চলেছে। তো এই যে আমাদের ওয়াদুদুল ইসলাম ভাই যিনি ঘটনাটি পাঠিয়েছেন, উনি জানিয়েছেন যে এই বাড়িটা কিন্তু আগে সেই শেপে নেই, তবে বাড়িটার বাউন্ডারিটা আছে। মূল যে বাড়িটা, এটা অনেকটাই মাটির সাথে মিশে গেছে বা কোনো কারণে মিশিয়ে দেয়া হয়েছে। এটা সরকার থেকেই করা হয়েছে বলে ওই আব্দুল মজিদ ভাই বলেন। কেননা এই বাড়িতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছিল, যার কারণে এই বাড়ি কেনা বেচা সরকারিভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়। আর মূল কাঠামোটাও সরকারি নাকি এটা অনেকটাই মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তবে বাউন্ডারিটা আছে, অনেকটাই আছে, এমনটাই জানিয়েছেন ওয়াদুদুল ইসলাম ভাই। প্রিয় লিসেনার্স, হন্টেড বাড়ি এটা যে শুধু বাংলাদেশে আছে তা কিন্তু না, বিশ্বের অনেক দেশেই আছে। আমরা আজকের যে ঘটনাটা, এই ঘটনার মধ্যেও যেমন জানলাম, তারপর জাপানি যে ঘটনাটা আমরা শেয়ার করেছিলাম আমাদের আজকের এপিসোডে, সেখানেও কিন্তু জেনেছি জাপানে অনেক হন্টেড বাড়ি রয়েছে। এই ধরনের বাড়িতে যদি একবার জিনেদের উপদ্রব শুরু হয়ে যায়, তাহলে এদেরকে তাড়ানো কিন্তু খুবই মুশকিল হয়ে যায়। আমি একজন বয়স্ক ভদ্রলোকের সাথে কথা বলেছিলাম। তো উনি এখন আর রুকিয়া সংক্রান্ত কাজ করেন না। তো উনি জানিয়েছিলেন যে উনি নারায়ণগঞ্জের যে সানারপাড় এরিয়া রয়েছে, ওখানে একটি বাড়িতে গিয়েছিলেন। তাও সেটা অনেকদিন হয়ে গেছে আর কি। একজন সরকারি কর্মকর্তা, উনি ওনার কষ্টার্জিত অর্থ দিয়ে একটি বাড়ি কিনেছিলেন। কেনার পরপরই শুরু হয়ে যায় সমস্যা। ওনার তো টাকা পয়সা আসলে বেশি ছিল না। উনি চিন্তা করেছেন যে আমার সমস্ত অর্থ দিয়ে বাড়িটা কিনি, ভাড়া পেলে তো আমি আমার পরিবার নিয়ে চলতে পারবো। অবসরে চলে গেছেন, এখন তো আয়ের একটা পথ দরকার। শুধু পেনশনের টাকা দিয়ে তো আসলে পরিবারকে চালানো খুব কঠিন ব্যাপার। উনি ওই বাড়িটা কেনার পর থেকেই ওই বাড়িতে ওনারা থাকতে পারেন না। রাতের বেলা অনেক ভয়ঙ্কর ধরনের আওয়াজ শোনেন। এরপর বিভিন্ন লোকের কাছে গিয়েছেন, কেউই এসে এই সমাধান করে দিতে পারেন নাই। এরপর কোনো মাধ্যমে খবর পেয়ে এই ভদ্রলোককে নিয়ে গেছেন। এই ভদ্রলোক দিনের বেলাতে আসছেন, ওনার সাথেই ওই বাড়িতে আসছেন। এই ভদ্রলোক যখনই ওই বাড়ির যেই ফ্লোরে মূল মালিক থাকেন, ওই ফ্লোরে খুব একটা সমস্যা না হলেও উপরের দিকে বেশি সমস্যা হয়, ওখানে কোনো ভাড়াটি আসতে পারে না। যখনই উপরের দিকে গিয়েছেন, তখনই নাকি আশপাশ থেকে সালাম আসে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই দিন দুপুরে এরকম গায়েবী সালাম যখন আসছে, তখন কিন্তু এই যে বাড়ির যিনি মালিক, উনিও এখানে ফিট হয়ে পড়ে গেছেন। তারপরে তো এই যে যিনি ভদ্রলোক যিনি আসছিলেন, উনি তথ্য সংগ্রহ করেছিলেন। জানা যায় যে এইখানে আসলে যেই জায়গাটা ছিল, এখানে একটা ডোবার মতো ছিল। ওখানে এই জিনেদের অনেকদিন আগে থেকেই বসবাস ছিল। এটা ভরাট করে বাড়ি তৈরি করা হয়েছে, এই জন্যই এখানে রয়েছে। তারা কিছুতেই যাবে না। একটা শর্তে তারা যাবে, সেটা হচ্ছে এই যে যিনি বর্তমান মালিক, এই বাড়ি থেকে একটা ছেলে সন্তানকে তারা নিয়ে যাবে। সমস্যা বাঁধলো এই বাড়ির মালিকের ছেলে সন্তান একজনই। তখন তো এই বাড়ির যিনি মালিক, উনি কোনোভাবেই রাজি হবে না। ছেলে সন্তান একজন হোক আর একাধিক হোক, কেউ কি এটা রাজি হবে? শেষ পর্যন্ত এই সমস্যার সমাধান করতে নাকি এই বয়স্ক ভদ্রলোকের 17 দিন লেগেছিল। 17 দিন ওনাকে ওই বাড়িতে থাকতে হয়েছিল। তাদের সাথে দফায় দফায় দেন দরবার করতে 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 একটা পর্যায়ে কয়েকটি গরুর বিনিময়ে তারা চলে যেতে রাজি হয়। তারা নাকি চলেও যায়। এখন কিন্তু ওই বাড়িতে আর কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হয়ে গিয়েছিল এই বাড়ি থেকে প্রায় 8-10টা বাড়ির পরে আর একটা বাড়িতে। কারণ এরা এখান থেকে সরে গিয়ে নাকি ওই বাড়িতে গিয়ে আস্তানা গেড়েছে, সেখানে সেম অশান্তি শুরু করেছে। তবে ওই বাড়ির লোকজন তারা কোন পদ্ধতিতে
এই সমস্যার সমাধানের চেষ্টা করেছেন। এই বিষয়ে ওই বয়স্ক ভদ্রলোক আর কিছু জানতে পারেননি। তবে ওই বয়স্ক ভদ্রলোক বলেছিলেন যে এদেরকে আসলে বুঝিয়ে বুঝিয়ে কোনো ধরনের রুকিয়া করে না, অন্য কোনো জিনদেরকে দিয়ে তাদেরকে ভয় ভীতি দেখিয়ে না, অনেক বুঝিয়ে বুঝিয়ে 17 দিন সময় নিয়ে এই সমস্যার সমাধান করতে হয়েছিল। তবে এই সমস্যার সমাধান করতে গিয়ে ওনার বড় ধরনের কোনো সমস্যা না হলেও শারীরিকভাবে ওনার বেশ কিছু অসুবিধা হয়েছিল আর কি। এটার জন্য ওনাকে আবার ডাক্তার দেখাতে হয়েছে। মানে উনি নিজে এই ধরনের কাজ করলেও রুকিয়া করে আর কি এই সমস্যার সমাধান হয়নি, ডাক্তার দেখিয়ে আবার এটা সমাধান করতে হয়েছে, এমনটাই জানিয়েছিলেন আর কি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওয়াদুদুল ইসলাম ভাইকে ওনার পাঠানো ঘটনা। আবারও চলে এলাম অদ্ভুতুড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনাটি রবার্ট টেইম নামে একজনের কাছ থেকে কালেক্ট করা হয়েছে এবং ঘটনাটি তার পূর্বপুরুষদের একজনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। অনেক পুরনো, পূর্বপুরুষদের কয়েক সিঁড়ি আগে 1700 শতাব্দীতে ঘটেছিল ঘটনাটি। তো আমি এখানে তার গ্রেট গ্র্যান্ডফাদার হিসেবেই অ্যাড্রেস করব সুবিধার্থে, মানে আমার শেয়ার করার সুবিধার্থে, এবং ঘটনাটি আমার মতো করে আমি শেয়ার করব। তো রবার্টের গ্রেট গ্র্যান্ডফাদার তিনি সেই সময়কার ইউরোপের কোন একটা দেশের সেনাবাহিনীতে কাজ করতেন এবং সেখানকার ফিল্ড অফিসার ছিলেন তিনি। তো তখনকার ব্যাপারগুলো ছিল এরকম, তারা এক এক জায়গায় তাদের দায়িত্ব ন্যস্ত থাকতো, যখন প্রয়োজন হতো তাদের দেখা যেত যে কমান্ড থেকে ডাকা হতো, তারা এক জায়গায় যেত বা বিভিন্ন কাজে তাদেরকে ন্যস্ত করা হতো। এছাড়াও তাদের বিভিন্ন জায়গায় এরকম সেনা ক্যাম্প থাকতো বা ঘাঁটি থাকতো, সেখানে তারা অবস্থান করতেন। তো রবার্টের এই গ্রেট গ্র্যান্ডফাদারের কাজ ছিল পোর্টের কাছে একটা জায়গায়, এবং সেখানে তিনি সেই যে মালপত্র আসতো, রাজকীয় যে মালপত্র বা যা আসতো, সেগুলো তিনি ওখানে রিসিভ করতেন, দেখতেন, অনেকটা কাস্টমস এর মতো, বা সেগুলোর সিকিউরিটিতে তিনি ছিলেন, মেনটেন করতেন। তার সাথে অনেক তার ফোর্স ছিল এবং তিনি খুব বিশ্বস্ত একজন অফিসার ছিলেন, ফিল্ড অফিসার ছিলেন, তাকে খুব বিশ্বাস করত সে সময়কার রাজ পরিবার। তো যাই হোক, একদিন এরকম রাতের বেলা রবার্টের গ্রেট গ্র্যান্ডফাদার, তার নাম মার্ক, তিনি বসে বসে তার মতো লেখালেখি করছিলেন, কিছু কাজ করছিলেন। তো সেই সময় সেই অফিসগুলো ছিল খুব নীরব নিথর, বাতি জ্বলছে, তিনি লিখছেন। তো এই সময় তার কাছে একজন আসলো বা খবর নিয়ে বলল যে নতুন জাহাজ আসছে এবং সেখানে কিছু সরকারি এরকম ট্রেজারি জিনিসপত্র আছে, সেগুলো রিসিভ করতে হবে। তাকে বলা হয়েছে তিনি যেন ইমিডিয়েটলি তার সিনিয়রের কাছে রিপোর্ট করেন, ব্যাপারটা খুবই ইমার্জেন্সি, তাড়াতাড়ি যেতে বলছেন তাকে। তো মার্ক বললেন তার মেসেঞ্জারকে যে তুমি যাও, আমি আসতেছি বলে তিনি চলে যেতে বললেন। আর তিনি নিজের হাতের কাজগুলো গোটায় ফেললেন। গোটায় আসতে ধীরে তিনি বের হলেন অফিস থেকে। তো অফিস থেকে বের হয়ে দেখতেছেন খুব সুন্দর একটা রাত, মানে সুন্দর বাতাস চলতেছে চারিপাশে। আর তার যে অফিস বিল্ডিং এর বাইরে যে জায়গাটা, পেভিং করা রাস্তা, তার দুই পাশে বেশ ফাঁকা লনের মতো মাঠ ছিল। সে মাঠের মাঝে গাছ, বড় বড় গাছ, এবং সেটার পাতার ফাঁক দিয়ে সুন্দর আলোর আঁকিবুকি পড়তেছে। আর রাস্তার শেষ মাথায় দুইটা অয়েল ল্যান্টার্ন লাগানো, দুইটা পোলের মাথায় দুইটা লাইট, অয়েল ল্যান্টার্ন মানে সেটা হচ্ছে ওই সময়কার ল্যাম্পপোস্ট। তো ধোঁয়া উঠতেছে হালকা হালকা সেটার উপর দিয়ে, খুব সুন্দর লাগতেছে। তো মার্ক মনে মনে ভাবলেন নাইস নাইট ফর এ রাইড। সাধারণত যেটা হতো যে তিনি বের হয়ে তার বাসায় চলে যেতেন, তার কোয়ার্টারে। তো আজকে এই কল আশায় তাকে যেতে হবে এখন সেখানে। তো তিনি গিয়ে তার ঘোড়ার কাছে গেলেন, তার ঘোড়া বাঁধা ছিল সেখানে, ঘোড়াকে খুললেন, খুলে ঘোড়া নিয়ে তিনি চলা শুরু করলেন। তো হেঁটে চলতেছেন, ঘোড়ার যে লাগামটা ধরে হেঁটে যাচ্ছেন তিনি পেভিং করা রাস্তা দিয়ে, বেশ ভালো লাগতেছে। তো হাঁটতে হাঁটতে মূল রাস্তায় উঠলেন, মূল রাস্তায় উঠে ঘোড়ায় চড়ে বসলেন। তো এবার চলছেন মোটামুটি হেঁটে হেঁটে, ঘোড়া দুলকি চালে চলতেছে। তিনিও খুব একটা যে দিচ্ছেন, তাড়া দিচ্ছেন তা না। হেঁটে হেঁটে চলতে চলতে এক সময় তিনি দূরে দেখতে পেলেন তাদের যে তার বসের যে মূল অফিস, সেখানকার তাদের যে একটা ক্যাম্প আছে, ক্যাম্পের পাশে তার বসের অফিস আছে ওখানে। তো ওখানে বেশ আলো জ্বলতেছে, বেশ অনেকগুলো ল্যান্টার্ন এরকম জ্বলতেছে। তিনি তার কাছে গিয়ে যখন দেখলেন ওখানে গার্ডরা তাকে দেখে চিনে যে স্যালুট করলো, ছেড়ে দিল। তিনি গেলেন ভেতরে। তো গিয়ে বসের সাথে দেখা করলেন, বললেন যে এত রাতে হঠাৎ কি ব্যাপার? তো বস বলতেছে যে তোমাকে রাখা হয়েছে আসলে স্পেশাল কারণে, বিকজ আমাদের একটা শিপমেন্ট আসছে। এই শিপমেন্টটা কোন একটা জায়গা থেকে আসছে আর কি। তো এটার ভেতরে অনেকগুলা জিনিস আছে, আর্টিফ্যাক্ট আছে, হেরিটেজ, এবং এগুলা যাবে হচ্ছে নতুন মিউজিয়ামে। তখন নতুন একটা মিউজিয়াম হচ্ছিল ইউরোপের কোন একটা জায়গায়, খুব বড় মিউজিয়াম।
তো সেই মিউজিয়ামের জন্য এগুলো যাচ্ছে, এগুলো প্রাইসলেস আর্টিফ্যাক্ট, এবং এইটাগুলো যে এই ওয়াগনে করে যাবে সেটার যে বল থাকবে সেটা সিল করা, এবং সেই ওয়াগনেরও যে লক, এটার চাবি থাকবে একমাত্র মিউজিয়ামের কাছে। মানে আমাদের কাছে আছে, আমরা লক করে দিব, আর মিউজিয়ামের কাছে থাকবে খোলার। তোমার কাছে কোনো রকম চাবি থাকবে না। আর তুমি তোমার বেস্ট ম্যান নিয়ে যাবা, এখান থেকে 20 জন বেস্ট ম্যান নিয়ে তুমি রওনা দিবা, এবং তুমি এটাকে পৌঁছায় দিতে হবে সেখানে। তো মার্ক বললো যে ওকে, ডোন্ট সিমস লাইক এ প্রবলেম। বলে যে নো, এটা প্রবলেম ঠিক না, তোমাকে যেতে হবে, কালকে তুমি আর্লি রওনা দিবা, এবং মানে কালকের দিনটাই শুধু তোমার সময়, কালকে সারাদিন সারা রাত প্রয়োজনে চলবা, তারপর দিন তোমাকে মিউজিয়ামে যেতে হবে। তো মার্ক বললো যে তোমার কি মনে হয় না এটা একটু মানে দ্রুত হয়ে যাচ্ছে সময়টা? বলে যে হ্যাঁ। মার্ক বললো রাতের বেলা এটা পথ চলা তো ঠিক হবে না, জঙ্গলের ভেতর দিয়ে এটা ঠিক জায়গা না। আমি বরং যদি, সে গেল কাছে গিয়ে তাদের ওই ম্যাপ বের করলো এখানকার, বললো যে আমি যদি এখান থেকে দিনের বেলা অমুক জায়গায় যাই, তো ওখানকার যে সরাইখানা আছে ওখানে মানে রেস্ট নেই, তারপর সেখান থেকে পরদিন আবার ভোরবেলা রওনা দিব। বলছে না, রাতেও পথ চলতে হবে, কারণ তারপর দিনই সকাল 10টার মধ্যে তোমাকে ওখানে থাকতে হবে এগুলো নিয়ে। তো একটু অবাক হলো মার্ক, বললো এত তাড়াহুড়া বুঝলাম না, আর বনের মধ্যে দিয়ে যাওয়াটা খুব কঠিন, ওখানে অনেক আছে, দস্যু আছে, ইত্যাদি ইত্যাদি। তো বললো যে নো, ডাজন্ট ম্যাটার, তুমি বেস্ট ম্যান নিয়ে যাবা 20 জন তোমার। তো মার্ক কিছু বলার নাই, যেহেতু তার কমান্ডিং অফিসার, সে বললো আচ্ছা ওকে আয়। তো তারপর তার কমান্ডিং অফিসার তাকে বললো তুমি কালকে সকাল 8টার সময় তোমার 20 জন অফিসার নিয়ে পোর্টে থাকবা, এবং তোমাকে সব বুঝিয়ে দিব, এবং ওখান থেকেই তুমি রওনা দিবা। তো মার্ক বললেন আই। আবারও সে রাজি হলেন, আর তো কিছু বলার নাই। তিনি তার কাছ থেকে বিদায় নিয়ে তার যে ওই রিলিজ পত্র, কাগজপত্র ইত্যাদি ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো নিয়ে বের হয়ে আসলেন। বের হয়ে এসে চিন্তা করলেন যে আবার যাত্রা শুরু, আবার একটা কাজ করতে হবে। তবে রাতের বেলা তিনি ওই পুরো পথ ধরে চলতে চাইছেন না, যেখান দিয়ে যেতে হবে মাঝখানে বিশাল ফরেস্ট আছে আর কি, সেই ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে, এবং তিনি জানেন যে ওইখানে অনেক রেবিলিয়ানরা থাকে, অনেক দস্যুরা থাকে, তারা এরকম ধনী মানুষ পেলে বা পেলে তারা এরকম হানা দেয়। যদিও রাজার ওয়াগন বা এগুলা মানে রাজকীয় ওয়াগন এগুলো তো ধরেন না, তারপরও তিনি জানেন যে এখানে রিস্ক থেকেই যায়। সেগুলো চিন্তা করতে করতে মার্ক সবকিছু নিয়ে, তার কাগজপত্র এগুলো নিয়ে রওনা দিলেন। তিনি তার কোয়ার্টারে চলে আসলেন। এসে রাতের বেলা দ্রুতই, তিনি যেহেতু বড় জার্নির প্রিপারেশন নিতে হবে, তিনি দ্রুতই তার সবকিছু রেখে তিনি ফ্রেশ হয়ে ঘুমাতে গেলেন। তো খুব ভোরে মার্ক উঠে চলে গেলেন তাদের ওখানকার ব্যারাকে, এবং ব্যারাকে গিয়ে তিনি সেখানকার যিনি অফিসার তাকে বললেন যে নাম প্রপোজ করলেন যে অমুক অমুক অমুককে আমার দরকার। এরকম করে তিনি 5 জনের নাম প্রপোজ করলেন, 5 জনকে নিয়ে আসা হলো। তারা এসে কথা বললেন ওনার সাথে, তাদেরকে তিনি চেনেন এবং ওনার আন্ডারে আগে সার্ভ করছেন, তো হি নোজ দেম বেটার। তাদের সাথে কথা বলে বললেন যে তোমরা তোমাদের মতো 15 জন মানুষ নাও যারা তোমার আন্ডারে ভালো সার্ভ করে। তো ওই 5 জনই পিক আপ করে আরো বাকি 15 জনকে নিয়ে নিল। বললো যে আমাদের একটা এরকম কনসাইনমেন্ট নিয়ে যেতে হবে, রাজকীয় কনসাইনমেন্ট, তো এটার দায়িত্বে আমরা থাকবো, ইত্যাদি ইত্যাদি ব্রিফ করলেন। করে তিনি সবাইকে বললেন যে চলো আমরা পোর্টের দিকে যাবো, 8টার মধ্যে রিপোর্টিং টাইম, মানে আমাদের সময় নেই, খুব দ্রুত। তো যাই হোক, তিনি তার মতো চলে আসলেন এবং দেখলেন যে ঠিক 8টা বাজার 20 মিনিট আগেই তার যে অফিসের সামনে একজন 20 জন পুরোপুরি তাদের সাজে সজ্জিত হয়ে ঘোড়া নিয়ে চলে আসছে। তো তার কাছে বেশ ভালো লাগলো এই নিয়মানুবর্তিতা দেখে। তারপর সবাইকে নিয়ে তিনি রওনা দিলেন সে পোর্টের দিকে, এবং আসলে 8টার মধ্যে তারা পৌঁছায় গেলেন, একদম এক্সাক্ট টাইমে সেখানে পৌঁছালেন। পৌঁছানোর পর দেখলেন যে ঠিকই পোর্টের বাইরে, মানে পোর্টের গেটের বাইরে একটা অংশে বিশাল একটা স্টেজ ওয়াগন দাঁড়ানো, এবং এটা খুব সুন্দর করে অদ্ভুতভাবে সিল করা। এরকম সিল করতে তিনি দেখেননি এর আগে কিছুকে, মানে এটার 2 পাশ থেকে মেটাল বার দিয়ে পুরো দরজা সিল করে দিছে, এবং সেটার মধ্যে মোটা মোটা 3টা তালা ঝুলতেছে, এবং ওই পাশেও 3টা তালা ঝুলতেছে, এবং বুঝলো যে ভেতরের দিকেও কোনো মেটাল একটা বক্সের মতো কিছু লাগানো আছে বা বসানো আছে ভিতরে। কারণ হচ্ছে যে এই স্টেজ বাগানের এই পাশে জানালা ছিল, এই সারসির ওই পাশে কাচের ও পাশে দেখতেছে তিনি এরকম মানে মেটাল দেখা যাচ্ছে, তার মানে ওইটা মানে হয়তো বন্ধ করে দিচ্ছে বা বড় কোনো বক্স এটার মধ্যে বসানো আছে, যেটার কারণে এরকম। তো তিনি চিন্তা করছে এটা খুলবে কিভাবে। পরে বুঝতে পারলেন যে মেকানিজমটা, যে এই দরজাটা ভাঁজ হয়ে যাবে, এই যে তালা খুললে এটা অনেকটা পাল্লায় পাল্লায় ভাঁজ হয়ে খুলবে, স্পেশাল ভাবে বানানো। যাক, মার্ক এরকম ওয়াগন আগে দেখেন নাই, তিনি ফার্স্ট দেখলেন এটা মানে স্পেশালি মেড, এবং এটার সাথে বড় বড় মানে খুব দানবীয় সাইজের 3টা ঘোড়া লাগানো, এবং সেই সামনে যে বড় লন্ঠন গুলো লাগানো, ল্যান্টার্ন, সেটাও খুব পাওয়ারফুল ল্যান্টার্ন বোঝা যাচ্ছে, আর বেশ সুন্দর। কোচেওয়ানের যে চেয়ার সেটাও সুন্দর।
তো বেশ ভালো লাগলো তার কাছে এই গাড়িটা দেখে। তো এই সময় দেখলেন যে তার ওখান থেকে তার কমান্ডিং অফিসার তিনি হেঁটে আসতেছেন ভেতর থেকে, তার হাতে এরকম একটা লেটার মানে চিঠি, সেটা আটকানো, সিল করা উপরে। তো সেটা এনে তার হাতে দিলেন, দিয়ে বললো যে এটা মিউজিয়ামের হাতে দিবেন, মানে মিউজিয়ামের যে ওখানকার কিউরেটর সে এটা নিবে, এবং এই তো তারপর তোমার কাজ শেষ মার্ক, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর তুমি ফিরে আসতে পারো, তোমাকে 7 দিনের ছুটি দেওয়া হবে এরপরে। তো ছুটির কথা শুনে মার্ক খুব খুশি হয়ে গেল। সে সাধারণত এরকম স্পেশাল ছুটি পায় না, মানে হঠাৎ করে 7 দিনের ছুটি এরকম। তো সে খুশি হয়ে সে তার কমান্ডারকে থ্যাংক ইউ দিল, দিয়ে সে বললো যে তোমার কোথায়, কোচম্যান কই? তো তখন দেখলো যে কোচম্যান আসে ভেতর থেকে, এবং সে স্পেশালি অ্যাসাইন্ড টু ক্যারি দিস থিং। তো সে আসলো, এসে সে ওই কোচে বসলো, তার সাথে পরিচয় হলো। হওয়ার পরে তাকে তার যে কমান্ডার বললো ওকে বিদায়। তো তিনি স্যালুট দিয়ে রওনা দিলেন। তো চলা শুরু করছে, এই ক্যারিজ চলতেছে সামনে, এবং সেটাকে ঘিরে ফেলছে মার্কের যে ইউনিট, তারা ঘিরে রাখছে, তারা চারিপাশে ঘিরে রাখছে, এবং সেই ক্যারিজ মাঝখানে এভাবে চলতেছে। তো চলতে চলতে তারা মূল রাস্তায় উঠে আসলো, এবং তারপরে আস্তে আস্তে তারা যেই সড়ক ধরে চলে যাবে অন্য শহরের দিকে, সেখানে সেই রাস্তায় চলে গেল। চলতেছে সারা দিন এভাবে কাটছে। মাঝখানে একটা ব্রেক নিয়েছিল তারা, ব্রেকে সবাই খাওয়া দাওয়া করছে, করে আবার চলতেছে। তো মার্ক বলে রাখছে যখনই আমরা কোথাও থামতেছি তখন অবশ্যই ক্যারেজের 4-5টা ঘিরে রাখবা, তোমরা একবারে সবাই করবা না, এখানে 10 জন থাকবা এটার সামনে, আর 10 জন যে অন্যান্য কাজ যা করার করবা, আবার এই 10 জন আসলো ওই 10 জন, এইভাবে সে জিনিসটাকে একটা রুটিন করে দিছে। তো এইভাবে তারা কিছু এরকম ব্রেক দিতে দিতে চলে আসলো, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, রাত। তখন তারা ওই যে সরাইখানার কথা বলছিল, সেই সরাইখানার কাছাকাছি চলে আসছে মার্কের। তো মার্ক অনেক সময় আছে যে নিজের মতো কিছু সিদ্ধান্ত নিতে চলার পথে। তো সে একবারও চিন্তা করছিল যে আমি এক কাজ করি, এখানে থেকে যাই সরাইখানায়, এখানে থেকে ভোরে, মানে খুব আর্লি, মানে রাত যখন মানে লেট হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, রাত যখন শেষ হয়ে যাচ্ছে, তখন খুব আর্লি মর্নিং এ বের হই। কিন্তু পরবর্তী চিন্তা করলো যে না, আসলে সময় মেকআপ করতে পারবো না, তাহলে তো সময় যদি মেকআপ করতে না পারি, এবং আমাকে বলছে যে এটা একটা মিউজিয়ামের ব্যাপার এবং সেখানে পৌঁছাইতে হবে টাইম মতো। তো পরে চিন্তা করলো যে না, আমি এর চেয়ে বরং আমি যদি আরো দ্রুত চলতে পারি, আমি যদি পৌঁছায় যেতে পারি মিউজিয়ামের সময়ের আগে, সেটা তো আমার জন্য ভালো। এই চিন্তা করে আর থামলো না সেখানে, সবাইকে বললো যে এই সরাইখানার পরে একটু সামনের ফাঁকা জায়গা আছে, ওইখানে যে একটা ব্রেক নিতে পারো, তারপর আমরা চলে যাব, আবার রওনা দিব, এবং এরপর তো কিন্তু বনের পথ শুরু হয়েছে। তো সবাই মোটামুটি প্রিপেয়ার হয়ে গেল, এরকম এক জায়গায় থেমে তারা সবাই একটু মানে ফ্রেশ হয়ে গেল, ফ্রেশ হয়ে তারপর আবার রওনা দিল। তো চলতেছে এরপর সেই বনের পথ শুরু হয়েছে, এবং বনের পথটা একেবারে অন্যরকম। দেখা যাচ্ছে যে রাতের বেলা ঠান্ডা বেড়ে গেছে, ওই জায়গায় কুয়াশা ভেসে বেড়াচ্ছে এদিক ওদিক, এলোমেলো ডালপালা, এবং এর মাঝখান যে রাস্তাটা চলে গেছে, রাস্তা কোনো জায়গায় মসৃণ, কোনো জায়গায় অমসৃণ, অনেক এখান থেকে অনেক ক্যারেজ চলে, এর জন্য সেটার একটা ব্যবস্থা আছে, কিন্তু বেশ ভৌতিক রাতের বেলা। তো তাদের যে ওয়াগান, সেটার সামনে তারা কিন্তু বাতি জ্বালাইছে, লণ্ঠনগুলো জ্বালাইছে, এবং তখন বুঝলো যে এই লণ্ঠনগুলো যে অনেক বড় লাগছিল, এর কারণ হচ্ছে এটার আলো ব্যাপক চারিপাশে ছড়া যায়। তো এই ফাঁকে মার্ক চলে আসলো সেই যে কোচম্যান, তার কাছাকাছি তার ঘোড়া নিয়ে আসলো, এবং তাকে জিজ্ঞেস করতেছে যে কতদিন ধরে এরকম করো? তো কোচম্যান বলতেছে আমার কাজই এটা, আমি সবসময় স্পেশাল যে কনসাইনমেন্ট এগুলো ক্যারি করি। বলতেছে যে স্পেশাল? মার্ক বলতে কি আছে ভিতরে? বলে আছে মিউজিয়ামের জিনিস আছে, আর্টিফ্যাক্ট অনেক দামি, এবং এগুলো প্রাইসলেস, এগুলা যাচ্ছে, এটা অন্য জায়গাতে আসছে, যে মিউজিয়ামে যাবে বুঝতে পারতেছে, এবং যে মিউজিয়ামটা তৈরি হচ্ছে এটা খুব বড় মিউজিয়াম হবে, মানে পৃথিবীর মধ্যে নাম করা হবে এখানে, তো এর জন্য যাচ্ছে এটা, এবং খুব প্রেশাস কনসাইনমেন্ট। তো বলছে তুমি জানো না? মার্ক জিজ্ঞেস কি আছে ভিতরে, জাস্ট ফ্রেন্ডলি একটা কোয়েশ্চেন সে করতেছে। বলছে না, আমি জানি না, আর আমার জানলেও তোমাকে বলার অথরিটি নাই। তো এই বলে চলতেছে। তো মার্ক একটু অবাক হলো যে মানে লোকটা একদম কাঠকোট্টা টাইপের, সে কোনো মানে কথাই বলতে চায় না। তো এখানে একটা ভয় আছে, এরকম রাত্রে চলার পথে কয়েকটা জিনিসের ভয় পায় যারাই চলে এখানে, এমনকি রাজার বাহিনী যখন চলাফেরা করে, তাদের মধ্যে সবচেয়ে ভীতি যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে অতিপ্রাকৃত জিনিসের ভয়। মানে সে সময় ওই মেডিভেল টাইমে অনেক বেশি উইচ হান্ট হয়েছিল, তো এটা তো বেশি দিন হয় নাই তখনও, মানে ওই সময় তারা ভয় পেত যে এই উইচরা লুকায় আছে বনের মধ্যে কোথাও, আবার উইচদের আত্মাও আছে তারা বিশ্বাস করত, এবং নানা রকম আরো অনেক অতি প্রাকৃতিক জিনিস তারা দেখছে, অনেকে দেখছে এবং শুনছে, এবং তারা ভয় পেত, কারণ জঙ্গল অনেক ডেন্সড, বিশাল বন। এর মধ্যে আরেকটা ভয় ছিল হচ্ছে আউটলয়ের ভয়।
অনেকেই ছিল ডাকাত হয়ে গেছিল, এবং ডাকাতরা এরকম বড় কোনো মার্চেন্ট বা কোনো পেলে থামায় সেগুলোকে ডাকাতি করতে, মেরে ফেলতো যারা থাকতো তাদের সবাইকে তারা শেষ করে দিত এখানে। তো এই ডাকাতদের একটা ভয় ছিল, আর ভয় ছিল উলফের প্যাক চলাফেরা করতো। এই উলফের প্যাকের সামনে যদি কেউ পড়তো তাহলে কিন্তু একেবারে খারাপ অবস্থা, যদিও তারা আর্মার পড়া সবকিছু পড়া, তারপরও ভয়ঙ্কর আক্রমণ হতো। তো এই সবকিছু নিয়ে তারা বেশ ভয়ে ছিল, এবং এই যে এদের টোটাল যে এই যে পসিটা চলতেছে এরাও কিন্তু বেশ ভয়ে আছে। রাতের বেলা এই ল্যান্টার্নের আলোতে যতদূর যাচ্ছে তাদের এই যে ক্যারিজটার সামনে 2টা ল্যান্টার্ন, পাশে ল্যান্টার্ন 2টা, বেশ আলো ছড়াচ্ছে, তারপরও তারা ভয়ে আছে। এবং ল্যান্টার্নের আলোগুলা এই যে সাথে যে যারা এখানে যারা সোলজার আছে তাদের যে আর্মার আছে সেটার মধ্যে লেগে চমকাচ্ছে, আর্মারগুলো একদম পলিশ করা আর্মার, সেগুলোর মধ্যে চমকাচ্ছে। তো মার্ক তার বাহিনীকে ভয় যাতে না পায় এর জন্য, এবং তার সাথে আরো 5 জন তার ইমিডিয়েট জুনিয়র অফিসার আছে যারা তাদের সাথে কথাবার্তা কমিউনিকেট করতেছে, তারাই তো বাকিদেরকে পিক করছে। তো সবাইকে বেশ চিয়ার আপ করার চেষ্টা করলো, সামনে চলে যাচ্ছে, অনেক সময় ছোটখাটো জোক করতেছে, কথা বলতেছে যাতে অন্যরা চিয়ার আপ থাকে। এভাবে করতে করতে তার যে জুনিয়র অফিসার যারা ছিল তার মধ্যে একজন এসে বলল যে বস, সামনে একটা আছে, বাঁক আছে, এবং বাঁকের পাড়ে একটা ছোট্ট স্ট্রিম আছে, এই স্ট্রিমটা খুব খারাপ, আমাদের কিন্তু এটা ক্রস করতে হবে। এই হাঁটু পানির নিচে পানি, বাট ওই জায়গাটা কিন্তু আসলে ভয়ের। তো মার্ক তখন জিজ্ঞেস করতেছে যে কি জন্য ভয়ের? বলে ওইখানে উইচ আছে। বলে ওইখানে সবাই বিশ্বাস করে যে ওখানে একটা উইচ আছে, এবং সেই উইচের টোটাল যে জায়গা ছিল সেই জায়গাটা সবকিছু পরবর্তীতে রাজার ইরা পোড়াই দিছিল। তো মানুষ বিশেষ করে যে উইচ এখন ওইখানে আছে, এবং এ কিন্তু মানুষকে ক্ষতি করে, এবং অনেকের কাছে লোক মুখে শোনা যায় সে নাকি মানুষকে বিভিন্ন রকমের প্রবলেম করছে। তো তখন মার্ক বলে যে এখন এটা নিয়ে চিন্তা করে লাভ নাই, আমাদের যদি ওই স্ট্রিমের উপর দিয়ে যেতে হবে, কোনো সমস্যা নাই, উই মাস্ট ক্রস। এটা বলে সে বলে সাহস দাও সবাইকে, বলো কোনো ব্যাপার না, আর এটা নিয়ে বেশি আলোচনা করার কিছু নেই। তো এটা বলে মার্ক নিজে একটু সামনে চলে আসলো পুরো পসির, এবং চলা শুরু করলো। তো তাদের চলতেছে, তাদের যে ওয়াগন চলতেছে, শব্দ একঘেয়ে চাকার শব্দ, ঘোড়ার খুরের শব্দ, কেউ কারোর সাথে কথা নেই, আর্মারে ঘষা লাগতেছে, আর্মার তো সব মেটালের, শরীরের মধ্যে ঘষা লাগতেছে যারা নড়াচড়া করতেছে, এরকম একটা অবস্থা। আর রাতের বন তো জেগে উঠছে, বিভিন্ন রকমের পোকামাকড়ের শব্দ, দূরে পেঁচা ডাকতেছে, এবং অন্যরকম একটা শব্দ। তো যাই হোক, এর মধ্যে চলতে চলতে হঠাৎ করে বেশ জোরে সোরে একটা পানির স্রোতের শব্দ পাওয়া শুরু করলো। ওরা যেতেই মার্কি জিনিসটা ফার্স্টের দিকে পাওয়া শুরু করছে, স্রো করে শব্দ হচ্ছে। তো সে বুঝলো সেই যে স্ট্রিমের কথা বলছিল এটার কাছে মনে হয় চলে আসছে। তো সে সবাইকে বললো তোমরা আসতে থাকো, আমি একটু এগিয়ে যাই বলে সে রওনা দিল, একটু এগিয়ে গেল সামনে। তো যেতে বেশ খানিকটা এসে এক জায়গায় দাঁড়াইছে, কারণ তার তাদের যে ওয়াগনের আলো এতটুকুই আসতেছে, এরপর আর যাচ্ছে না, সে শব্দ পাইতেছে, বেশ সর করে পানি যাচ্ছে। তো সে ওদেরকে সিগন্যাল দিল আসার জন্য। তো আস্তে আস্তে আসলো তারা, আসার পর আলোটাও তো এগিয়ে আসছে ওয়াগনের, দেখতেছে যে এইখানে একটা স্ট্রিম, এবং স্ট্রিমটা তার সাথে যে তার যে জুনিয়র অফিসার বলছিল যতটুকু তার থেকে বেশ গভীরই মনে হচ্ছে। তার যে জুনিয়র অফিসার বলছিল যে প্রায় হাঁটু পানি হবে, তো না, তার থেকে বেশি পানি দেখতেছে, এবং খরস্রোত, আরো স্রোত বেশি। তো সে তখন ডাক দিল, সে অফিসারকে বলল যে কি ব্যাপার, তুমি না বলছিল যে পানি একটু? বলে যে আমি তো আসলে দেখি নাই, আমি যা শুনছি সেটাই তোমাকে বলছি, বাট এখন তো মনে হচ্ছে যে এটা আরো রাফ। সে বলছে ওকে, তো এখান থেকে সাবধানে যেতে হবে, জায়গাটা একটু ঢালুও আছে, ওয়াগন পার হতে গেলে, ওয়াগন তো ভার, যদি এখানে ওই যে দেখাচ্ছে যে কতগুলো পাথর টাথর কাত হয়ে গেলে, পড়ে গেলে সমস্যা। তো মোটামুটি একটা তারা অ্যাসেসমেন্ট করে বললো আস্তে ধীরে এগোতে হবে এইভাবে। আর তাদের এই যারা ইউনিট ছিল তাদের সোলজারদেরকে বললো ঢালু সাইডে তারা তোমরা বেশি থেকো, যদি ওয়াগন কাত হয় তাহলে যাতে হাত দিয়ে ওটাকে ধাক্কা দিয়ে সোজা করা যায়। আর মার্ক পার হয়ে গেল, সেটা দেখলো যে সে পার হওয়ার সময় তার ঘোড়ার পায়ের অনেকখানি ডুবে গেছে পানিতে। আস্তে আস্তে ওই পাশে উঠে সে ওখানে দিচ্ছে। তখন সে দেখতেছে যে এই ছোট যেটাকে বলে স্ট্রিম বা ঝর্ণা, ঝর্ণার যে স্রোত যায় যেটা খালের মতো আর কি, তো সেটার ওই পাশ থেকে তাদের যে এই ওয়াগন আস্তে আস্তে করে পানিতে নামছে, ওয়াগনে ঘোড়াগুলা নামলো, এবং এগুলো কেমন যেন ছটফট করতেছে, তারা একটু অস্থির হয়ে গেছে, মাথা নাড়তেছে, কেশর নাড়তেছে, একটু অস্থির হয়ে গেছে। চাঁদের আলো এসে পড়ছে গাছগাছালির উপর থেকে এই ঝর্ণার পানিতে, সেই স্রোতস্বিনীর পানির মধ্যে, সেটা কেমন জানি চাঁদের আলোতে একেবারে অন্যরকম লাগতেছে দেখতে। তো ঘোড়াগুলো অস্থির হয়ে গেছে, সেগুলো এরকম ছটফট করতেছে এরকম। এই সময় মনে হলো যে একটা অপরিচিত পাখি কোনো জায়গার থেকে ডাক দিছে। এই পাখির ডাকটা মার্ক কখনো শুনে নেই, তীক্ষ্ণ একটা পাখির কণ্ঠের ডাক।
তো শুনে মনে হলো যে তার যে ইরা আছে, সোলজার আছে, তারা বেশ মানে অস্থির হয়ে গেল, মাথায় এদিক ওদিক করতেছে। তার যে ইমিডিয়েট যে জুনিয়র অফিসার, সে তাড়াতাড়ি মার্কের কাছে চলে আসলো। সে এখানে ছিল, মানে বেশ দূরে না। সে আসলে এসে বলল কি, এই যে উইচের কার্যক্রম শুরু হয়েছে এখানে, এটা উইচ। তো মার্ক বলছে, আরে উইচ এভাবে পাখির মতো ডাকে নাকি, কি বলো তুমি এসে? তো সে মার্ক নিজে তলোয়ার বের করে ফেলছে, বের করে সে তাকাচ্ছে এদিক ওদিক। এই সময় মনে হলো তাদের সবগুলো ঘোড়াই অস্থির হয়ে গেল, মানে মার্কের নিজের ঘোড়াই মানে এরকম ডাক দিয়েছে নাক দিয়ে, এবং সে পা ঠুকতেছে মাটিতে। এরকম সাধারণত সে জানে যে উলফ যদি আশেপাশে এসে পড়ে, ঘোড়া এরকম করা শুরু করে। তো সে বললো যে এখানে আমার মনে হয় উলফের কোনো আছে, প্যাক আছে আশেপাশে। এরকম সময় শব্দ পাওয়া শুরু করলো তার আশেপাশে, যে মনে হচ্ছে যে তাদেরকে সারাউন্ড করে ফেলতেছে উলফ, একটা ঝর্ণার এদিক ওদিক দিয়ে পুরা। মানে কেমন উলফের যে ডাক, নিজেরা নিজেরা কমিউনিকেট করা ডাক, না হাউলিং না, নিজেরা কমিউনিকেট করা ডাক, সেটা পাচ্ছে। তো মার্ক কিন্তু মানে বেশ অস্থির হয়ে গেছে, কি করবে। এর মাঝে তাদের ওয়াগন কিন্তু নামায় ফেলছে স্ট্রিমের মধ্যে, এবং ওয়াগনের নিচের চাকা, মানে যে চাকার যে নিচের অংশ, মানে পা দানি যেখানে থাকে, ওই পর্যন্ত পানি যাচ্ছে দেখতেছে, ছরছর করে যাচ্ছে ওইখান দিয়ে। তো এবং ঘোড়াগুলোও খুব আস্তে আস্তে টানতেছে, কিন্তু ঘোড়াগুলো অস্থির হয়ে গেছে, ডাকতেছে, মাথায় এরকম ঝাঁকি দিতেছে বারবার। তো তার যে সোলজাররা ছিল এই পাশে, ওয়াগনের এই পাশে, তারাও বেশ তৎপর হয়েছে যে যদি কাত হয়ে যায় কি হবে, কিন্তু তারাও বেশ মানে টেনশনে আছে। তারাও মনে হয় এদিক ওদিক তাকাচ্ছে বারবার, যে কোনো শব্দ অন্যরকম ভাবে পায় কিনা। তারা যে শব্দগুলো পাইতেছে এটাই কেমন জানি লাগতেছে তাদের কাছে। হঠাৎ করে ওই পাখির ডাকটা আরো 2-3 বার আসলো, আর এই সময় ওয়াগনের ঘোড়াগুলো জোরে তাড়াতাড়ি সামনে যাওয়ার চেষ্টা করলো। সামনে যাওয়ার চেষ্টা করাতেই ওয়াগনটা সামনের দিকে বাড়লো, বেড়ে তার একটা চাকা মনে হলো পাথরের খাদে পড়ে কাত হয়ে গেল এই পাশে। তো সোলজাররা সবাই ধরে বসলো এই পাশে, ধরে বসে চাপ দিচ্ছে এটাকে সোজা করার জন্য, কিন্তু এটা সোজা করতে পারতেছে না, অনেক কষ্ট এবং অনেক ওজন ভেতরে মনে হচ্ছে, মানে ভালো ওজন এরকম। তো ওরা প্রচন্ড ঠেলতেছে, কিন্তু ঠেলতে ঠেলতে দেখা গেল যে তারা পারলো না। তাদের মধ্যে 2-3 জন ধূপধাপ করে পড়ে গেল, এই ঝর্ণার মধ্যে পড়ে গেল, মানে যে স্ট্রিমের মধ্যে পড়ে কিছুটা সামনে চলে গেল। মেটাল পড়ছে, পাথরের মধ্যে শব্দ হলো, তাদের শরীরে আর্মার আছে। এরপর কড়কড় করে শব্দ করে পুরো ওয়াগনটা কাত হয়ে গেল এক সাইডে, এবং একটা বোল্ডার ছিল, বড় বোল্ডারের মধ্যে আটকায় গেল ওয়াগনের একটা সাইড। তো দেখতেছে যে পুরো পড়ে যায়নি, সাইড হয়ে গেছে এরকম, আর ঘোড়াগুলা ছোটার জন্য একদম ওখান থেকে পাগল হয়ে গেছে, এবং তারা আরো টানার চেষ্টা করতেছে সামনে। তো কোচম্যান যে ছিল সে চিৎকার করতেছে যে সে তো এরকম কাত হয়ে পড়ে যাচ্ছে। তো সে কোনো মতে ঝুলে থেকে বলতেছে যে তোমরা এখানে সোজা করো, এটাকে সোজা করো। তো এরা আবার চেষ্টা করতেছে সোজা করার জন্য, আর ঘোড়াগুলাকে এখন বলতেছে ছেড়ে দিয়ে সামনে বাঁধতে। তো ঘোড়া ছাড়তে একজন গেল, এই সময় ঘোড়াগুলো প্রচন্ড টান দিল। টান দেওয়াতে সামনের অংশের চাকাটা একটু ঘুরছে, এবং এই পিছনের চাকাটাও মনে হয় একটু পিছলাই গেছে, এবং ওই যে বোল্ডারের সাথে বেঁধে গেছে ওইটা ছুটে গেল। ওয়াগনটা পুরা কাত হয়ে গেল, এরকম ঠাস করে কাত হয়ে গেল। কাত হয়ে ছেঁচড়ায় সামনে যে পড়লো, মানে বুঝলো যে বেশ গেছে, মানে এটা কাত হয়ে একদম ছেঁচড়া এই পাশে চলে গেছে। মার্কেট তো একেবারে দিশেহারা অবস্থা, সে চিন্তা করছে কি করবে। অন্ধকার, এই পাশের যে ল্যান্টার্ন গুলো ছিল নিভে গেছে, আর সামনের একটা ল্যান্টার্নে আলো জ্বলতেছে। মার্ক বলতেছে ওইটাও নিভাইতে, কারণ যদি আগুন ধরে যায় আরেক সমস্যা। সাথে সাথে এখান থেকে তার যে সোলজাররা পানি নিয়ে স্ট্রিম থেকে নিয়ে ওই একজন ল্যান্টার্ন ভেঙে পানিগুলো দিয়ে দিল, যাতে আগুন নিভে যায় ওখানে, যাতে কোনো আগুন না ধরে যায় আবার। তো মার্ক তো একদম বিহ্বল হয়ে গেছে যে মানে কি অবস্থা। এর মাঝে ওই সামনে যে ঘোড়াগুলোকে মানে খুলে দেওয়া হয়েছিল ওয়াগন থেকে, যাতে ওগুলো মানে এই টানাটানি আর না করে, কারণ অনেক করতেছিল, উদ্ভট কাজ কারবার করতেছিল, ওরা টানাটানি করতেছিল, এতে আরো মানে বাজে অবস্থা হইতেছিল। তো ঘোড়াকে খুলে দেওয়ার সাথে সাথে ঘোড়াগুলো ছুট লাগাইছে ওখান থেকে বের হয়ে। তো এই ঘোড়ার পিছে পিছে আবার ওখানকার 2 জন এখানকার যে সোলজার তারা চলে গেছে ঘোড়ার পিছে পিছে ঘোড়া খুঁজতে, মানে ঘোড়াগুলোকে ট্রেস করে আনতে। তো খারাপ অবস্থা, এবং এর মাঝে যেই সোলজার পড়ে গেছে ওইখানে তারা উঠছে, এবং উঠে তারা অনেকে ধরে চেষ্টা করতেছে এটা সোজা করার, অনেক ওজন, এরা সবাই মিলে ওটাকে সোজা করতে পারতেছে না। এই সময় হঠাৎ করে এই স্ট্রিমের ওই পাশে গাছগাছালির ওই পাশ থেকে একটা বাঁশির শব্দ আসলো, পেগান ফ্লুট, মানে পেগান বাঁশির মতো। বাঁশির শব্দটা চারিদিকে ছড়ায় যাচ্ছে, এবং কেমন জানি একটা টিউন, এবং একটা অংশ বাঁশির যে শব্দটা উদ্ভট ভাবে ফেটে ফেটে যাচ্ছে, কেমন জানি মনে হচ্ছে যে মানে ওইটাকে টিউন, ফাইন টিউন না, কিন্তু বাঁশির শব্দটা ওখানে হচ্ছে এবং চারিদিকে ছড়া যাচ্ছে। তো সোলজাররা সবাই তলোয়ার বের করে ফেললে সাবধান হয়ে গেল যে এটা কোনো সিগন্যালিং কিনা। তারা ওই জিনিস তোলার চেষ্টা না করে সবাই সোজা হয়ে দাঁড়ায় আছে। কয়েকজন দাঁড়াচ্ছে স্ট্রিমের মধ্যে, তাদের প্রায় হাঁটুর উপরে পানি, সরসর করে চলে যাচ্ছে, তলোয়ার হাতে তারা এদিক ওদিক তাকাচ্ছে যে ঘটনা কি, বাঁশির শব্দ কোত্থেকে আসছে, কারা বাঁশি বাজাচ্ছে, কোনো ডাকাত বা কোনো কিছু।
এই সময় সে উলফের শব্দ তারা শোনা শুরু করলো, গলাটা গড়গড় করতেছে উলফ এরকম, আর কালো একটা ধোঁয়ার মতো মেঘের মতো চারিদিক ছেয়ে গেল। মনে হলো যে একটা ডার্ক মেঘের মতো চারিদিক ছেয়ে যাচ্ছে, একদম চারিপাশে কুয়াশার মতো। তো মানে ভয়ঙ্কর একটা অবস্থা। মার্ক তো খুবই ভয় পেয়েছে। জিনিসটা কি, সে সবাইকে বলতেছে যে তোমরা সবাই ঘিরে দাঁড়াও, ওয়াগনটাকে ঘিরে দাঁড়াও, মানে ওয়াগনের কাছে যেন কেউ আসতে না পারে, কারণ তার তো এটাকে সিকিউর করার দায়িত্ব। তো তার সোলজাররা ঘিরে দাঁড়িয়েছে এবং তার যে 2 জন সোলজার গেছে ঘোড়ার পেছনে, তাদেরও আসার নাম নাই। তো মার্ক চিন্তা করতেছে এখন কি হবে, সে চিন্তা করার চেষ্টা করছে। এর মাঝেই সে দেখতেছে চারিপাশ কালো ধোঁয়ার মতো কুয়াশায় ছেয়ে যাচ্ছে, মানে কালচে কুয়াশায়। এই কালচে কুয়াশার মধ্যে সে ওই বাঁশির শব্দটা মনে হলো তার কাজ দিয়ে যাচ্ছে, এবং সেই কুয়াশা যেই জায়গায় লাগতেছে সেই জায়গাটা হিমশীতল হয়ে যাচ্ছে। খুব অবাক কাণ্ড। এই সময় মার্ক শব্দ পেল, মানে ঠাস ঠাস করে শব্দ, মানে মেটাল যদি পড়ে যায় কোথাও, মানে পাথরের উপর সেরকম শব্দ, পানির উপর পড়ে যাওয়ার শব্দ। মার্ক বোঝার চেষ্টা করলো ঘটনাটা কি। সে সাথে সাথে নিজের নিঃশ্বাস আটকায় রাখলো, মনে করতেছে যে নিঃশ্বাসের সাথে কিছু যাচ্ছে নাকি। সে বুঝতে পারলো তার থেকে 2-3 হাত দূরে একজন সোলজার দাঁড়ায় ছিল, সে ধাপ করে পড়ে গেল, এবং পড়ার সাথে সাথে তার যে আর্মার বাড়ি খেয়েছে সেটা শব্দ। সে বুঝতে পারলো যে তার সোলজাররা পড়ে যাচ্ছে, মানে বেহুশ হয়ে যাচ্ছে বা সেন্সলেস হয়ে যাচ্ছে বা ঘুমায় যাচ্ছে সামথিং। তো মার্ক তাড়াতাড়ি দৌড় দিল এখান থেকে, মানে ওই সেই কুয়াশার মধ্যে দাঁড়াবে না। দৌড়ায় যে সে দেখলো যে কুয়াশাটা যেখানে ফিকে হয়ে গেছে সেটার বাইরে চলে আসলো সে, এবং সে নিচেও ফাইন্ড আউট করলো যে তার অনেক বেশি ক্লান্ত লাগতেছে, মনে হচ্ছে ঘুম চেপে আসতেছে এরকম। তো সে ওখানে দাঁড়ায় তার মাথা ঝাঁকা দিল, মাথা ঝাঁকা দিয়ে তার হেলমেট খুলে ফেললো। হেলমেট খুলে ফেলে সে তাকায় দেখতেছে যে সে যেখানটায় দাঁড়া আছে ওখানে চাঁদের আলো পড়ছে, তার থেকে সামনে, বেশ খানিকটা সামনে, কালো কুয়াশার মতো মেঘ জমাট বেঁধে আছে একটা জায়গায়, এবং ওই পাশের কিছু দেখা যাচ্ছে না। এবং ওই পাশে সেই যে আর কোনো, মানে তার যে পড়ার শব্দ পাইছে আর কোনো শব্দ নাই, সবকিছু মানে নির্জন, মানে নিশ্চুপ, সেই রাতের সব শব্দ, শুধু বাঁশির শব্দও নাই, এবং উলফের কিছু গলার ভেতরে টানা টানা শব্দ। এর মাঝে সে ফিস 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 মন্ত্রের মতো শব্দ পাইল, মানে কেউ একজন মন্ত্র পড়তেছে এরকম। তো মার্ক চিন্তা করতেছে সে কি যাবে নাকি সামনে এগিয়ে, মেঘের এই যে একটা আচ্ছাদন, কুয়াশা যে ঘিরে ফেলছে এটার মধ্যে দিয়ে সে যাবে কিনা। পরে চিন্তা করলো যে না, এটা যাওয়া ঠিক হবে না, যেহেতু ওখানে সবাই ঘুমায় গেছে, এটার মধ্যে কিছু একটা আছে যেটার জন্যই সবাই ঘুমায় গেছে। তো মার্ক এখানে চুপচাপ দাঁড়ায় আছে, তলোয়ারটাকে ধরে চিন্তা করতেছে কি হয়, মানে আসলে তার তো কিছু করার নাই, তার এখন একদম অসহায় অবস্থা। এই সময় সে শব্দ পেল একটা চড় 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 চড়, মানে ভাঙা চোরার শব্দ, মানে হচ্ছে কেউ মানে কোনো কাঠের জিনিসকে ভেঙে চুরে দুমড়ায় দিতেছে। তো সে বুঝতেছে যে তাদের যে ওয়াগনের লক কেউ ভাঙতেছে। এই লক ভাঙার মতো শক্তি কোনো মানুষের থাকার কথা না। অবাক হয়ে গেল সেটা কিভাবে সম্ভব, শব্দ যেটা হচ্ছে সে বুঝতে পারতেছে চড়চড় করে ওয়াগনের উপর থেকে কিছু ছিটতেছে এরকম। একটু পরে সে দেখতে পেল যে এই চাঁদের আলোতে ঠিক ওই কুয়াশার ভেতর থেকে এইরকম একটা, মানে চওড়া একটা তক্তার মতো, মানে দরজা হবে ওয়াগনের, এটা বাতাসে উড়ে যে এরকম, মানে কুয়াশার উপর থেকে উড়ে গেল, উড়ে যে দূরে ঠাস করে পড়লো, শব্দ হইলো একটা, এবং বুঝতে পারলো যেটা শব্দ। তারপর ঘড় 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 শব্দ, কিছু একটা মানে সরতেছে এখান থেকে। আসলে মার্কের কিছু করার নাই, এরকম অমানসিক কাজ যদি কেউ করতে পারে সেখানে কি পরিমাণ শক্তি প্রয়োজন, আর এটা কিভাবে সম্ভব। এবং পুরো জায়গাটা কিন্তু তখন ওই কুয়াশাচ্ছন্ন। মার্ক হঠাৎ করে দেখলো কুয়াশার ভেতর থেকে 3টে নেকড়ে বের হয়ে আসছে, মানে বেশ বড় জায়ান্ট সাইজের ধূসর, তার দিকে তাকায় আছে। এবং তারপরে সেই নেকড়েগুলোর পেছনে পেছনে একটা, মানে ক্লোক যেরকম পরে মাথা ঢাকা থাকে এরকম এরকম মাথা ঢাকা একটা ক্লোক টাইপের পরা একটা ফিগার বেরোলো। চেহারা বোঝা যাচ্ছে না, মুখের ভেতরে কিচ্ছু দেখা যাচ্ছে না, তার হাতে একটা লাঠি, সে হাত দিয়ে এরকম দেখাচ্ছে মার্ককে সরে যেতে এখান থেকে। তো মার্ক তো আসলে সরতে পারে না, যেহেতু তার এখানে সোলজার আছে, তার ইউনিট আছে, তার একটা রেসপন্সিবিলিটি আছে। সে তলোয়ারটা নিয়ে সামনে মানে বেড়ে গেল, মানে সে মানে চিন্তা করলো যে ডুয়ার ডাই, আজকে অ্যাটাক করে এখানে হয় শেষ হয়ে যাবো বা কিছু। তলোয়ার নিয়ে সামনে চলে গেল। সে দেখলো যে উল্ফগুলো গড় গড় করে উঠে তার দিকে লাফ দিল, তারপর ঝাঁপায় পড়লো। তার শরীরে আর্মার আছে, সে বুঝতে পারছে সে ছিটকায় পড়ে গেছে দূরে, ঠাস করে পড়ছে, সে প্রচন্ড ব্যথাও পাইছে সে। এবং তারপরে তার মনে হলো যে তার চোখের সামনে দিয়ে কালো ধোঁয়াটা আসলো, একবারের মতো কালো ধোঁয়াটা এসে তাকে ঢেকে ফেললো। তো মার্কের আর কিছু মনে নাই। তো মার্কের সেন্স আসলো তাকে দূর থেকে কেউ ডাকতেছে কমান্ডার কমান্ডার বলে। তার মানে সে হঠাৎ করে মনে হলো যে অনেক দূর থেকে কমান্ডার কমান্ডার বলে কেউ ডাকতেছে, এবং তার চোখে মুখে পানির ছিটা পড়লো। তখন সে ফট করে তাকালো। তো তাকায় সে দেখতেছে আকাশে একটা পূর্ণ চাঁদ, চাঁদের আলো চারিপাশে, মানে তার চারিপাশে ছেয়ে আছে আর কি। সে মাথা উঁচা করলো, করে দেখতেছে তার উপর ঝুঁকে আছে 2 জন সোলজার তার,
এবং তিনি তাদের জিজ্ঞেস করলো, তারা হেলমেট পরা, তিনি তাদের জিজ্ঞেস করলো যে তোমরা কে কে। তো তাদের নাম বললো যে আমরা ওই ঘোড়াগুলাকে পাই নাই, ঘোড়াগুলা চলে গেছে, আর এইখানের এই অবস্থা কেন। তো মার্ককে উঠালো তারা, মার্কও উঠলো তাদের সাথে, উঠে সামনে গেল, দেখলো সামনে যে দেখতেছে ওই যে স্ট্রিমের পাশে তাদের সোলজাররা পড়ে আছে, এর মাঝে মানে দুইজন দেখলো যে উঠে বসে মাথা এরকম হাতাচ্ছে, আর বাকি অনেকে পড়ে আছে। তো আস্তে ধীরে তারা সবাইকে ওঠানোর চেষ্টা করলো। তো উঠতে উঠতে দেখলো যে ওই পাশে ওই তাদের যে ওই যেই ওয়াগনটা, সেই ওয়াগনের একটা সাইডে দুইজন তাদের সোলজার চাপা পড়ে আছে ওয়াগনের নিচে। ওয়াগনটা কাজ হয়েছে, সেটা নিচে চাপা পড়ে, মানে ওরা মানে ওদের আর প্রাণ নাই, ওরা ওখানেই শেষ হয়ে গেছে। আর ওয়াগনের এই পাশের যে অংশটা যেটা তালা মারা ছিল বড় এরকম দিয়ে, মানে এরকম লোহার বার দিয়ে, সেটা নাই, পুরোটা ফাঁকা। তো মার্ক তো পুরো হয়ে গেছে, সে দ্রুত ওখান থেকে ক্লাইম করে উপরে উঠলো, উঠে ভিতরে উকি দিয়ে দেখতেছে ওখানে কিচ্ছু নাই, ভেতরটা একটা ফাঁকা, ওটা হলো, মানে এর ভিতরে কিছু যা ছিল সেটা নিয়ে গেছে কেউ উঠায়। তো মার্ক তো একদম মানে অবাক হয়ে গেল যে কেমনে কি হলো, এটা কেমনে উঠায় না, এটাকে ভাঙলো কিভাবে। এই যে এই দরজা বা এই পার্টটাকে ভেঙে যে উড়ায় ফেলছে সেটা সে দেখছে ওই সময়। তো সে মানে খুব অবাক হয়েছে এবং মানে তার কিছু বলার নাই। সে ওখান থেকে নামলো, নেমে তাড়াতাড়ি তার সোলজারদের খোঁজ খবর নিল। এই দুইজন তো এটা তলে পড়ছে, বাকিরা সবাই ঠিক আছে নাকি সে দেখলো। তো দেখলো যে হ্যাঁ, বাকি যে 18 জনকে পাওয়া গেল, এবং তার যে ওই যে বিশ্বস্ত 5 জন ছিল তাদের মধ্যে একজন হচ্ছে 2 জনের একজন, আর 4 জন ছিল এখানে। আর সবাইকে এক করে তখন সে সবার কাছ থেকে নিল যে সবাই ঠিক আছে কিনা। তো বললো হ্যাঁ সবাই ঠিক আছে, সবাই নড়তে চড়তে পারতেছে, সবাই চলতে পারতেছে, বাট সবাই খুব ভয় পাইছে, খুব ভয় পাইছে। তারা যদিও যোদ্ধা এবং সেনাবাহিনীতে যুদ্ধ করে, তারপরও তার প্রচন্ড ভয় পাইছে। তো দেখলো যে ওই যে 2 জন মারা গেছে, তার মধ্যে একজন হচ্ছে যে 5 জনের একজন হচ্ছে যে নাকি মার্ককে সাবধান করছিল যে এদিক দিয়ে একটা স্ট্রিম আছে, এখানে যে ডাইনির কথা বলছিল এখানে আসতে না এসে। দেখলো যে সেও মানে ওখানে চলে গেছে, প্রাণ হারাইছে সে। তো মার্ক কি করবে, মার্ক তখন বাকি 4 জনের সাথে কথা বললো, তার যে বিশ্বাসী যারা জুনিয়র ছিল তাদের সাথে, আর তারা বাকি সবাইদেরকে কথা বললো, সবাইকে গ্যাদার করলো, বললো যে তোমরা কি দেখছো, তোমরা নিজ চোখে দেখছো কি হয়েছে, তোমরা সবাই এটা সাক্ষী, এটার কোনো এক্সপ্লেনেশন কেউ দিতে পারো। বলে যে না, সবাই বলতেছে যে আমরা কাজ করতেছিলাম, চেষ্টা করতেছিলাম ওয়াগনটাকে সোজা রাখার, এই সময় এরকম ধোঁয়া আসলো, এবং ধোঁয়া আসার পরে একদম ঘুমের অতলে চলে গেলাম আমরা, আমাদের আর কিছু খেয়াল নাই, মানে আমরা আর কিছু দেখি নাই। তো মার্কই হচ্ছে সবচেয়ে লং জিনিসটা দেখছে, এবং মার্ক বললো যে এরকম এরকম হয়েছিল, আমার উপর 3টা উলফ ঝাঁপায় পড়ছিল। তো মার্কের শরীরে কোনো কামড় বা আঁচড়ের দাগ পাওয়া গেল না। তো যাই হোক, মানে তারা বুঝতে পারলো না আর কি ওই সময়। তো যাই হোক, তারা চিন্তা করলো যে এখানে বসে থাকাটা বিপজ্জনক, তাদের ঘোড়াগুলাও নাই, তাদের ঘোড়াগুলো চলে গেছে সব। তো তারা ওই ওয়াগনের পাশে বসে থেকে লাভ নেই, ওয়াগনেও কিছু নাই, এবং ওয়াগনে কোচম্যানেরও খোঁজ পাওয়া গেল না কোনো। তো যাই হোক, তারা হাঁটা ধরলো, এখান থেকে হাঁটতে হাঁটতে সামনে যাওয়া শুরু করলো। তো সামনে যেতে যেতে এক সময় তারা যখন নাকি অন্ধকার ফিকে হয়ে আসতেছে, রাস্তার একটা জায়গায় আসলো। তো সেইখানে এসে তারা দেখতেছে যে একটা গাছের নিচে একটা ঘোড়া দাঁড়ায় আছে, এবং ঘোড়াটা তাদের দেখে বেশ মানে করতেছে, শব্দ করতেছে, মানে পা ঠুকতেছে। তো তারা কাছাকাছি আসাতেও যে খুব একটা ভয় পেয়েছে ঘোড়াটা তা না, তো বুঝলো যে তাদেরই কারো ঘোড়া। তো আরো কাছায় গেল তারা। তো যখন কাছায় গেছে দেখতেছে যে ঘোড়ার কাছাকাছি মাটির মধ্যে একজন মানুষের মনে হচ্ছে যে শরীর পাওয়া যাচ্ছে যে শুয়ে আছে মাটিতে। তো তারা তাড়াতাড়ি কাছায় গেল। তো ঘোড়াটা তাদের এগোয় আসছে, যে এতগুলো মানুষ দেখে ঘোড়া হয় নাই, মানে চলে যায় নাই, সে শুধু ভীত হয়েছে বোঝা যাচ্ছে তার শব্দে। তো তাদের মধ্যেই কয়েকজন সোলজার এগিয়ে গেল ঘোড়াটাকে এবং নিয়ে তাড়াতাড়ি ধরলো। তো তার মধ্যে একজন ডিটেক্ট করলো এটা তার ঘোড়া ছিল। তো দেখলো মাটিতে যে পড়ে আছে ওই শরীরটার মানে বিভিন্নভাবে ক্ষত বিক্ষত আর কি, ওটারই নাই। তো তারা বুঝতে পারলো দেখে যে বিশেষ করে মার্ক দেখে বুঝলো যে এইটা ওই কোচম্যান ছিল। তো এখন তো জানা গেল না ঘটনাটা কি হয়েছে। কোচম্যান ওখানে পাওয়া গেছে, মানে সে ক্ষত বিক্ষত, মানে চেক করে দেখলো যে তার প্রাণ নাই শরীরে, মানে সে ওখানে পড়ে আছে। তো যাই হোক, বললো যে এখন ওকে তো এখান থেকে এভাবে কিভাবে নিয়ে যাবো ক্যারি করে, আমরা আমাদের অনেক পথ বাকি, আমাদের ঘোড়া পাইছি একটা। তো এরকম করে তারা ওই অ্যাটলিস্ট তার শরীরটাকে সরাই নিয়ে আসলো, এবং তারা বললো যে এটাকে পারলে আমরা কবর দেওয়ার ব্যবস্থা করি, আর তো কিছু করার নাই, এখান থেকে এভাবে এটাকে নিয়ে যাব কিভাবে। তো তারা ওইখানে সবাই মিলে ওইখানে খুঁড়লো আর কি, নিজেদের সাথে তলোয়ার টলোয়ার যা আছে ওটা দিয়ে, শক্ত মাটি খোঁড়া যায় না, অনেক কষ্টে যতটুকু পারলো খুঁড়ে করে সেখানে তারা মোটামুটি সমাহিত করলো। তারা করে ওই ঘোড়াটাকে একটাকে নিয়ে ওইটা মার্ককে দিল, বললো যে আপনি উঠে বসেন এটাতে, আর আমরা যাচ্ছি সাথে।
যাই হোক, তারা এগুতে এগুতে এরকম করে যেতে 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 এক সময় তারা ওয়াগনের 3টা ঘোড়াকেও পাইছে, এবং এগুলা ওদের দেখে দাঁড়াইতে চাচ্ছিল না, বেশ করতেছিল, সেগুলোকেও তারা মানে করলো, নিয়ে মানে এই ঘোড়াগুলোকে পেলো, এবং পরবর্তীতে সামনে যে আরো ঘোড়া পেলো, তারপরেও কয়েকটা ঘোড়া মিসিং, সেগুলোকে পায় নাই তারা। যাই হোক, এই কটা ঘোড়াতে করে তারা এক সময় চলতে চলতে চলে আসলো এবং শহরে এসে মিউজিয়ামের এখানে আসলো। এসে মার্ক রিপোর্ট করলো যে কি হয়েছে পথে, পুরো কথাগুলো বললো। তারা শুনলো, তারা মনে হলো যে একদম ভাবলে সিন চেহারা। শুনলো, শুনে তাদের মধ্যে একজন আসলো, এসে তাদেরই আরেকজন সিনিয়র কর্মকর্তা, সে এসে পুরা কথাটা শুনলো, শুনে তাকে একটা ম্যাপ দেখাইলো, বললো কোথায় হয়েছে ব্যাপারটা জানতে চাইলো। তো দেখাই দিল মার্ক যে ম্যাপের এই জায়গাটায় এরকম হয়েছে। শুনলো, মার্কের স্টেটমেন্ট তারা লিখে নিল, লিপিবদ্ধ করলো। মার্ককে ছাড়াও বাকি যারা ছিল সবাইকে দিয়ে ওখানে তারা নিল, সিগনেচার নিল। সিগনেচার নিয়ে ঘটনাটা ওইখানে সেটেল করে দিল। বললো আচ্ছা, তোমার মার্ককে বললো যে আমরা তোমার কাজ সম্পন্ন হয়েছে এটা আশা করতেছি, এবং ওইটা রক্ষা করার দায়িত্ব আমাদের, তোমার কোনো ব্যর্থতা এখানে আমরা দেখতেছি না বলে তাদের মধ্যে আর কি একটা মিটিং করে বলে দিল। মার্ককে ওইটা সার্টিফাই করে দিল তারা চিঠি সহ লিখে। তো যাই হোক, মার্ক সেই চিঠি নিয়ে পরবর্তীতে সেটা নিয়ে এসে ব্যাক করছিল, এবং সে যখন নাকি তার সিনিয়রের কাছে এটা বলছিল যে আপনাকে আমি বলছিলাম যে রাতে এখান থেকে চলাফেরা না করার জন্য, তাহলে যদি চলাফেরা না করতাম তাহলে কিন্তু এই সমস্যাটা হইতো না। তো তার যে সিনিয়র কমান্ডিং অফিসার ছিল তিনি নাকি বলছিলেন যে এটা যাদের সমস্যা তাকে ভাবতে দাও, তাদের ইনস্ট্রাকশন ছিল ওইভাবে আসার, তো তুমি তো তোমার কাজ করছো, তোমাকে তো আর কেউ লায়াবল করে নাই না, নিদার তোমার ফোর্স কেউ লায়াবল করে নাই, তোমরা আসছো যাদের সমস্যা তারাই ভাববে। এবং মনে রাখবা যে এখানকার যে জঙ্গল, এখানকার যে সবকিছু বেশ রহস্যময়, এই রহস্যের মধ্যে দিয়ে তুমি যতদিন সার্ভ করতেছো অনেক রহস্য দেখতে পাবা, এই রহস্যের মধ্যে দিয়েই তোমাকে যেতে হবে মার্ক, অ্যান্ড জাস্ট থিঙ্ক লাইক দ্যাট। এই বলে নাকি মার্ককে তিনি কিছু বলেন না, 7 দিনের ছুটি বলছিলেন, এবং তাকে 7 দিনের ছুটি দেওয়া হয়। মার্ক মনে করছিল যে তাকে অনেক কোয়েশ্চেন করা হবে, অনেক রকম সমস্যায় ফেলা হবে, বা তার একটা ব্যর্থতা হলো, তার কর্মজীবনে একটা দাগ লেগে গেল, এগুলো ভাবছিল। তো এগুলা কিছুই নাকি আর হয় নাই। তো মার্ক খুব অবাক হয়েছিল, সে 7 দিনের ছুটিও পাইছিল এবং তার কোনো রকম সমস্যা হয় নাই। আর সে পরবর্তীতে ওই এই সম্বন্ধে, বাগান সম্বন্ধে জিজ্ঞেস করছিল তার কমান্ডিং অফিসারকে যে স্যার ওইটা কি রিট্রিভ হয়েছে নাকি, বা ওটা খুঁজে পাইছে নাকি এরা। তো বলছে যে ওইটা আমার কনসার্ন না। তিনি বলছে ওইটা আমার কনসার্ন না, তুমিও এটা ইউ শুড থিঙ্ক লেস অ্যাবাউট ইট, তাই বলে দিছে। যাই হোক, মার্ক এরপর আর চিন্তা করেনি, তিনি এই ঘটনা পরবর্তীতে তার বংশতে শেয়ার করছেন অনেকের কাছে। এইভাবে করেই রবার্ট টেমও এটা জানছে। রবার্ট টেমের কাছ থেকে এটা কালেক্ট করা হয়েছে। ঘটনাটা আপনার কাছে কেমন লাগছে আমাদেরকে জানাবেন। আমার কাছে সেই সময়কার ঘটনাগুলো বেশ ভালো লাগে, বিদেশের বেশ ইন্টারেস্টিং লাগে, আমি এনজয় করি, কল্পনায় চলে যাই সেই সময়। তো যাই হোক, এখন আমি চলে যাব এবং ফিরে আসবো আরেকটা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছে কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আমি যে ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি, সেই ঘটনাটা আমাদের পাশের এলাকায় ঘটে গেছে। আমার বাসা থেকে সর্বোচ্চ 1.5 কিলো হবে। এখন যে ঘটনাটা বলতে চাচ্ছি, সেই কাকার বাড়ি বরিশাল, তারা ভাটিয়ে লোক, তারা আমাদের দেশে আসছে। আসার পরে জমি এক প্লটে প্রায় 600 জমি তিনি কিনেছেন। কেনার পরে যে জায়গাটায় তিনি বাসা উঠাইবে, এখন সেটাতে অনেক মাটির প্রয়োজন। তিনি তখন এই জমির এক কোণা দিয়ে পুকুর খোঁড়েন। পুকুর খোঁড়ার পরে সেই মাটিটা সে ওই উঠানে নিয়ে যা ফেলায়, সেখানে তিনি বাসা করেন। বাসা করার পরে মোটামুটি পুকুরটা অনেক গভীর হয়ে গেছে। তখন সেই দোলাটার মাঝে কোনো সাইডে মাইটে আর পুকুর নাই, আছে সেটা মিনিমাম 1/2 কিলো দূরে হবে। সেই দোলার মাছ সিজনে তারা 3 থেকে 4 বার ছেঁকবে 3 মাসে। এক এক সময় মাছ মোটামুটি ভালোই পায়। প্রথমত তিনি যেই দিন প্রথম পুকুরে
মেশিন লাগাইছিলেন মানে শেখার জন্য, মাছ মারার জন্য। তিনি সেখানে মেশিন আগে মানে মডেল লাগাইছিল, মানে ওটা লাগার পরে তিনি বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পরে সেই রাইতে তাকে স্বপ্নাইছে। তখন স্বপ্নের মাঝে তাকে বলছে, তুমি যে সেখানে মডেল লাগাইছো, তুমি সেখানে মডেল লাগাইও না, সেখানে মাছ পাবা না, হয়তো তুমি মাছ অনেক দেখছো, সেখানে তোমাকে মাছ মারতে গেলে সে জায়গাটায় তোমাকে পূজা করতে হবে। তখন সে লোক, ওই কাকা খুবই অবাক হয়ে গেলেন স্বপন ভাঙ্গার পরে। তখন তিনি আমার কাকির সাথে শেয়ার করলেন কথাটা, এই ঘটনা, আমি সেখানে মডেল লাগাইছি, এখন স্বপ্নে আমাক আইসা বলবা লাগছে সেখানে মডেল লাগাইছো, মাছ অনেক দেখছো, কিন্তু মাছ পাইবা না, সেখানে মাছ মারতে গেলে পূজা পানি করে তারপর মাছ মারা লাগবে, না হলে তোমার ক্ষতি হবে। এই কথা আমাকে বলছে। সেই দিন রাত কেটে গেল। পরের দিন তিনি আর মডার চালু করেন নাই, পানিও সেকেন নাই। তিনি বাজারে যান, বাজারে যেয়ে পূজা পানির যাহা জিনিস লাগে সব কিছু তিনি কেনেন। কেনার পরে নিয়ে আসেন। আসার পরে পুকুরের এক সাইড দিয়ে সেখানে মাটি কেটে একটু জায়গা উঁচা করে নেয়। উঁচা করার পরে 3 জায়গায় 3টা খুঁটি করে, খুঁটির উপরে ডিয়ার দেয়, ডিয়ারের উপরে মানে সলতা দেয়, সলতার মধ্যে তেল দিয়ে আগুন লাগায়। লাগার পরে সেখানে কলা, চাইলন, অনেক কিছু জিনিস দিয়ে সেখানে পূজা করে, টাকাও দেয়, সব লাল টাকা, কাঁচা টাকা, 2 টাকা নোট, অনেক কিছুই আমি নিজেই দেখছিলাম সেখানে টাকা পড়ে আছে। সেই পুকুরের পাশে কিন্তু আমার একটা মানে জমি আছে, বন্ধকি জমি, আমার বাবা নিছেন। আমি সেখানে সব সময় যাই, সেখানে অনেক মাছ হয়, সে মাছ মারতে যাই, মাছ মারতে যাই আমি দেখছি। তা পূজা পানি করার পরে তিনি মডার মানে পানি সেকা শুরু করে দেন। সেই দিন সারাদিন যায়, পানি মোটামুটি অর্ধেক কমে গেছে। সারা রাত সেকার পরে পরের দিন সকালে পানি একদম শুকিয়ে গেছে। তারপরেও পানি শুকায় না, এদিকে মডার চালু, এপাশে জোয়ার ওঠে, মানে অনেক গভীর তো, তাই জোয়ার ওঠে। মাছ মাশাল্লাহ, এই মাছ এত পরিমাণ মাছ যে সে জায়গায় কই, চিংড়ি, মাগুর, ট্যাংরা, শিঙ্গি, অনেক মানে ধারণার মাছ। তারা মানে ধরতে ধরতে নিজে মানে মানে এমন ক্লান্ত হয়ে গেছে মানে বলার বাহিরে। আমি সেই সময় সেখানে যাই, যাওয়ার পরে আমাকে সেই কাকা বলে, বাবা আর একটু আগে আসলে ভালো হতো, আমরা মাছ ধরতে ধরতে ক্লান্ত হয়ে গেছি। তারপরেও কাকার হাতে শিঙ্গি বিঁধেছে 2টা, সে আর মাছ ধরতে পারে না। তিনি শিঙ্গির মানে মাছের ব্যথায় সে অস্থির হয়ে মানে হেরে বসে আছে। তখন আমি মানে লঙ্গি কাচনি করে নিচে নামলাম। নামার পরে আমি মাছ ধরা শুরু করলাম। মোটামুটি মাছ ধরতে ধরতে প্রায় বিকাল 5টার ওই দিক হয়ে গেল। তারা মাছ সমস্ত মানে একটা জাল পানির মধ্যে লাগায়া মানে ওই জায়গায় মাছ জিয়াত হয়, মানে বত্তাত হয়, সেখান থেকে মাছ পাইকারকে দিয়ে দেয়। প্রায় 70 থেকে 75 কেজি মাছ তিনি সেদিন পাইকারকে দিয়েছেন। তখন মাছ মারা শেষের পরে আমি যখন উপরে আসলাম, আসার পরে আমাকে প্রায় 4 থেকে 5 কেজি মাছ, আমি ভাবতাম আমার 1-1.5 কেজি মাছ দেবে, কিন্তু না, তিনি আমাকে নিম্ন 4 কেজির উপর হবে। ওই আমার যে কাকা আছে, কাকার ওয়াইফ কাকি, তিনি আমাকে কয়, বেটা এদিকে আসো। আমি গেলাম, যাওয়ার পরে আমাকে গুড়া মাছ দিল প্রায় কেজি 2-1। তারপর টাকি মাছ মানে ট্যাংরা মাছ, শিঙ্গি মাছ, গতা মাছ সহ মিলে এদিকে আমাকে প্রায় 2 কেজির মতো দিল। এই 4 কেজির উপরে হবে। আমি মাছ নিয়ে বাড়িতে আসি। আসার পরে আমি তখন চিন্তা করি, আমার ভাই আছে 2টা, বাবা আছে, মা আছে, আমার ফ্যামিলি আছে। তা আমি বাসায় নিয়ে যাওয়ার পরে আমি ছোটো ভাইকে ডাক দিলাম, তাক আমার 1/2 কেজি খানিক দিলাম। তারপরে আমার মেজো ভাইকে দিলাম, মেজো ভাই আমার বাবার সাথে খায়, তাকে দিলাম। দেওয়ার পরে বাকিটা আমি আবার ওয়াইফকে বললাম, বলে এটা বেছে নাও। নেওয়ার পরে আমার ওয়াইফের
হাফ কেজি খানেক তার বাবার বাড়িতে দিল। আমি নিজেই যা দিয়ে আসলাম। দেওয়ার পরে সেদিন এভাবেই গেল। আর ওই জায়গায় যে মানে সে জায়গায় মাসান, ওটা মাসান বলে, মাসান নিজেই স্বপ্নে তাকে বলেছিলেন ওই জায়গায় অনেক ভয়ানক একটা জায়গা, নতুন পুকুর খুঁড়েছে, সে জায়গায় থাকতেই পারে মাসান। আর দোলার মাছ, কোনো বাসা নাই আশেপাশে, একবারে নির্জন জায়গা। মানে চতুর্পাশে পুকুরের হের দিয়ে আছে শুধু কলার গাছ। মোটামুটি সেই রকম অন্ধকার দেখা যায় দিনে। এলাম আপনাদের জন্য তৃতীয় ঘটনা। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন নয়ন, ময়মনসিং থেকে। নয়ন তাদের এলাকার স্পেসিফিক নাম বা লোকেশন শেয়ার করতে চাচ্ছেন না। তিনি তাদের গ্রামের একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন, যে এই ঘটনাটি ঘটেছিল তাদের গ্রামের এক বড় ভাই মহিউদ্দিন মিয়ার সাথে। তো নয়ন আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটি আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি নয়নের পাঠানো ঘটনায়। 2021 সালের কথা। নয়নজর গ্রামে মহিউদ্দিন নামে তাদের এক বড় ভাই আছেন, মহিউদ্দিন মিয়া তার পুরো নাম। তো তিনি রবি শস্যের চাষ করতেন, তারা গৃহস্থ ছিলেন। তো সেই সময় তিনি পেঁয়াজের চাষ করেছিলেন, প্রতি বছরই করতেন। এবং পেঁয়াজের চাষ করার পর সেই পেঁয়াজগুলো সাধারণত তারা কিছুদিন সংরক্ষণ করেন বাসায়, একটু নতুন পেঁয়াজটা একটু শুকান এবং শুকানোর পরে দাম দেখে তারা সেটা বিক্রি করেন। তো এরকম একটা সময় তিনি এরকম পেঁয়াজ উঠিয়েছেন, কিছুদিন বাসায় রাখছেন, শোকাচ্ছেন এরকম সময়। তো একদিন বিকালে মহিউদ্দিন খবর পেলেন, তার মানুষজন আছে বাজারে হাটে যায়, তো এসে খবর পেলেন যে হঠাৎ করে পেঁয়াজের দাম পড়ে যাচ্ছে, মানে পেঁয়াজ বিক্রি করলে এখনই করে দিতে হবে। তো মহিউদ্দিন খুব টেনশনে পড়ে গেলেন, কারণ তিনি জানেন যে এই পেঁয়াজের দাম একবার পড়া শুরু করলে পড়তেই থাকে। কারণ যখনই খবরটা ছড়িয়ে যায় চারিদিকে, সবাই পেঁয়াজ নিয়ে বিক্রির জন্য চলে আসে আড়তে। আর যোগান বেশি হয়ে গেলে তখন এই দাম আরো কমতে থাকে। এক পর্যায়ে অনেকে আছে লসেই এই পেঁয়াজ বিক্রি করেন। তো মহিউদ্দিন খুব টেনশনে পড়লেন। তিনি দ্রুত বাসা আসলেন, এসে তিনি তার স্ত্রীকে বললেন, তিনি নতুন বিয়ে করেছিলেন, স্ত্রীকে বললেন যে এরকম এরকম সমস্যা, এখন তো পেঁয়াজ বিক্রি করা দরকার। তো তার স্ত্রী বলে যে তাও তোমার আব্বার সাথে আলাপ করে দেখো কি অবস্থা কি। তো সে দ্রুত বাবার কাছে যায়, যে কথা বলে। তো তার বাবা বলে যে এক কাজ কর, এই পাশের ওখানে ওদের আছে, মানে মালটানা ঘোড়ার গাড়ি আছে, মালপত্র টেনে নেয়। বলছে ওর সাথে কথা বল, কথা বলে দেখ নিয়ে যেতে পারস কি বাসায় যা আছে। তো মহিউদ্দিন দেরি না করে দ্রুত ওই পাশের বাসায় যায়। ওকে লোকটাকে দেখে যে হ্যাঁ তার ঘোড়ার গাড়ি তখনও আছে। তিনি কথা বলেন, কন্ট্রাক্ট করে তিনি তাড়াতাড়ি নিয়ে আসেন বাসায়। এনে তার যে পেঁয়াজ যা ছিল বস্তা বস্তা সব নিয়ে আসেন। এনে তিনি ওগুলা ঢোকান, মানে গোছায়, যেগুলো বস্তায়ও ছিল না, মেলা ছিল তার চালার উপরে, সেগুলো সব বস্তায় ভরে হিসাব করে তাড়াতাড়ি নিয়ে আসেন। এগুলো করতে করতেই সন্ধ্যা হয়ে যায় তার। তো তার ওই ঘোড়ার গাড়ি ভর্তি পেঁয়াজ নিয়ে তিনি বাসার থেকে বিদায় নিয়ে রওনা দেন, বলে যে আসতেছি, রাত হবে আস্তে আস্তে। তো চলছেন সেখান থেকে বেশ দূরে, তাদের এখান থেকে যেখানে পেঁয়াজটা বিক্রি হয় আড়তে, এবং কাছাকাছি একটা লোকাল আড়তের মতো আছে, তিনি সেখানে যান না। কারণ তিনি জানেন যে ওখানকার যিনি কালেক্টর সে কম দামি দিতে চায় সব সময়, মানে সে একটু অন্যরকম। তো তিনি ইউজুয়ালি যেখানে যান মোটামুটি তার সাথে সমস্যা হয় না দামাদামিতে, সেখানেই যাবেন তিনি ঠিক করছেন। তো যেই ঘোড়ার গাড়ির যারা মানুষ তাদেরকে বলে দিছে যে ওখানে নিয়ে যাব, ভাড়া এরকম দিয়ে দিব, ওখানে পেঁয়াজ বিক্রি হয়ে যাবে আজকেই, যে দাম পাই ছেড়ে দিব। মোটামুটি তিনি বুঝতে পারছেন, তারাও তো তিনি একটা ব্যবসায়ী, বুঝেন যে কিরকম কি হবে। তো রওনা দিচ্ছেন, চলতেছেন। এক পর্যায়ে সন্ধ্যার পরে আস্তে আস্তে সন্ধ্যা পার হয়ে অন্ধকার হয়ে গেছে। এর মধ্যে যে চলতেছে তাদের গাড়ি, ঘোড়ার গাড়ি, আর তিনি বসে আছেন ওইটার সাথেই। তিনি ওই পেঁয়াজের ওখানে বসে আছেন, কেমন একটা পেঁয়াজের গন্ধ, বুনো গন্ধ। আশেপাশে খোলামেলা পরিবেশ, দূরে আকাশ দেখা যাচ্ছে, আকাশের এক পাশে লালচে আভা দেখা যাচ্ছে। তো এই লালচে আভা দেখে এই মহিউদ্দিনের মনে হলো যে আরে এখনো তো মাগরিবের নামাজের ওয়াক্ত আছে, আজকে তো নামাজটা মিস হয়ে যাচ্ছে। মহিউদ্দিন যে খুব প্র্যাকটিসিং মানুষ ছিলেন তা না, কিন্তু উনি নামাজ পড়তেন। তিনি চিন্তা করলেন যে আজকে তো নামাজ মিস হয়ে যাচ্ছে, আমি যে এই তাড়াহুড়ার মধ্যে বেরোলাম। তো একটু অস্থিরতা ফিল করলেন তিনি। তো তাকায় দেখতেছেন সামনে একটা জায়গায় পুকুর। তো তিনি সাথে সাথে তার এই ঘোড়ার গাড়ির যে গাড়োয়ান আছে তাকে বললেন যে ভাই একটু ওখানে রাখেন, আমি ওযু করব, এখনো মাগরিবের নামাজের ওয়াক্ত আছে, আপনি পড়বেন। তো ওই লোক গড়িমসি করতে থাকলো। তিনি বললেন যে আরে আসেন নামাজ পড়ে নি। তো ওই লোকটা তেমন কিছু না বলে আস্তে করে তাদের ঘোড়ার গাড়িটা পাশে রাখলো, রেখে ওই একটা লোকটার কাছে এরকম দড়ির সাথে একটা খুঁটা ছিল, ওই খুঁটাটা সে মাটির মধ্যে মারলো, মেরে দুইজনেই গেল গিয়ে ওই পুকুরের পানি দিয়ে অজু করলো। অজু করে
একপাশে একটা জায়গা ছিল খোলা, একটু ফাঁকা জায়গা, ওখানে দাঁড়ায় গেল নামাজ পড়তে। তখন কিন্তু অন্ধকার প্রায় হয়ে আসছে, আকাশে হালকা মানে লালচে একটা আভা লেগে আছে, মানে মাগরিব তখনও একদম শেষ হয়ে যায়নি, মানে মাগরিবের নামাজের ওয়াক্ত একদম শেষ হয়ে যায় নাই, মানে এর মানে একেবারে শেষ প্রান্তে চলে আসছে। তো যাই হোক, দুজনেই নামাজ পড়লো। নামাজ পড়ার পর মুহিউদ্দিনের কাছে ওই যে অশান্তি যে লাগতেছিল এইটা মন থেকে চলে গেল। তো ওই গাড়োয়ানকে নিয়ে আসতেছে, সে তখন গাড়োয়ানকে বলল, দেখছেন ভাই, নামাজটা পড়া হয়ে গেল না, খুব ভালো হইলো তো, এখন তো ধরেন নামাজটা মিস হয়ে যেত। এ বলতে বলতেই চলে আসলো তারা গাড়িতে, এসে আবার রওনা দিল ওখান থেকে। তো যাচ্ছে, এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে, এই গ্রামের রাস্তায় এই ঝিঝি পোকা ডাকা শুরু করছে, বিভিন্ন রকমের পোকামাকড়ের শব্দ, অন্ধকার, এর মধ্যে যে যাচ্ছে, একপাশে গাছগাছালি বাঁশঝাড়, আরেক পাশে ফাঁকা প্রান্তর। তো এগুলো যে দেখতে দেখতে এক সময় দেখলো যে হ্যাঁ, দূরে ওই যে আলো দেখা যাচ্ছে, ওইখানে ওই যে তাদের যে বাজার বা গঞ্জ যেটাকে বলে সেটার বাতি, সেখানে দোকানপাট আর অনেক কিছু। তো ওখানে ঘোড়ার গাড়ি ঢুকে গেল, দেখলো বেশ জমজমাট পরিবেশ, রাস্তার পাশে হোটেল, সেখানে খাবার দাবারের আয়োজন হচ্ছে, বিভিন্ন জিনিস ভেজে ভেজে তোলা হচ্ছে, প্লেটের মধ্যে মিষ্টি, জিলাপি এগুলো সাজায় রাখা, এবং সেখান থেকে কোলাহল আসতেছে। তার সামনে গিয়ে দেখতেছে যে নাপিতের দোকান, সেখানে গান বাজতেছে, মানুষজন সেখানে তখনও কাজ করতেছে, তাদের চুল কাটতেছে ইত্যাদি ইত্যাদি। তো ভালোই লাগলো, কারণ মহিউদ্দিন সাহেবের সন্ধ্যার পর এখানে আসা হয় না সাধারণত, তিনি দিনের বেলায় আসেন, দিনের বেলায় তার কাজ শেষ করে চলে যান। সন্ধ্যার সময় আসলে যে একটা অন্যরকম পরিবেশ, একটা ফেস্টিভ এনভায়রনমেন্ট মনে হয় আর কি। তো যাই হোক, এই রাস্তা ধরেই সামনের দিকে চললেন, আড়তটা আরো দূরে এখান থেকে, মানে এগুলো ছাড়া আরো সামনে গেলেন, যেতে যেতে এক জায়গায় যে আড়ত পেলেন, তা আড়তেও দেখলেন যে মানে বেশ অনেক এরকম গাড়ির ভিড়, আরো অনেক গাড়ি আসছে এখানে, এই পেঁয়াজ বেচতেই আসছে তারা। তো মহিউদ্দিন সাহেব নামলেন, নেমে ওখানে সোজা গিয়ে আড়তে কথা বললেন, দেখলেন যে মানে তার যে অলরেডি প্রাইস অনেক ডাউন হয়ে গেছে, বেশ কম দরে বিক্রি হচ্ছে। তো তিনি কথা বলতে বলতে ওই ইসের সাথে তার ঠিক করলেন, রেট ঠিক করে ফেললেন, তার কতটুকু পেঁয়াজ আছে বললেন এগুলা। তো দেখলেন যে ওই মানুষ ব্যস্ত জিনিসপত্র নিতে, ওই আড়তদারের যে মানুষ তারাও একদম হয়ে গেছে, মানে খুব ক্লান্ত হয়ে গেছে, অনেক গাড়ি আসছে এরকম। তো বললেন, তাকে দাঁড়াইতে বললেন যে একটু দাঁড়ান, এই কালেক্ট করতেছি, এর মধ্যে থেকে নিতেছি। তো মহিউদ্দিন সাহেব এরকম বাইরে চলে আসলেন ইসের থেকে, আড়ত থেকে এসে একটু দাঁড়াইলেন তার লোককে দাঁড়াইতে বলে। তো এই সময় দেখলেন যে আরই তার ছেলেবেলার বন্ধু আর কি, এখানে শামসুল আর আরেকজন আছে আলম, দুইজন ওখানে দাঁড়ায় আছে, তারাও পেঁয়াজ নিয়ে আসছে। তারা এখন আর এখানে থাকে না, তাদের গ্রাম সরে গেছে, অন্য গ্রামে থাকে তারা। তো তাদের দিকে তো খুব খুশি, তাদের সাথে দেখা হইলো, গল্প করতেছে, এই পেঁয়াজ নিয়ে আলাপ আলোচনা হইলো, ব্যবসা নিয়ে ইত্যাদি। তো ওদের গুলো খালা হয়েছে। এক সময় মহিউদ্দিন সাহেবের পেঁয়াজও নিল, তো টাকা পয়সা বুঝে নিছেন, নিয়ে বলতেছেন যে কি অবস্থা, আয় আমরা খাওয়া দাওয়া করি, কোথাও বসি, ওদের সাথে দেখাই হয় না। বলে আচ্ছা। তো তিন বন্ধু হাঁটতে হাঁটতে চলে গেলেন, আর তিনি বিদায় দিয়েছেন, মহিউদ্দিন সাহেব তার এই যে ইকে বিদায় দিয়ে দিয়েছেন, তার যে ওই সাথে যে ঘোড়ার গাড়ি ছিল ওটা বিদায় দিয়েছেন তিনি, বিদায় দিয়ে, কারণ ওরা আবার ওখান থেকে অন্য কাস্টমার নিয়ে নেয় কোনো কিছু ক্যারি করার জন্য এরকম, তো ওনার কন্ট্রাক্টটা ওইভাবেই ছিল। তো তিনি ওগুলো বিদায় দিয়ে তিনি গল্প করতে করতে দুই বন্ধুর সাথে আসছেন, এসে ওখানকার যে হোটেলে বসছেন, বসে তিনজনে বেশ খাওয়া দাওয়া গল্প করতেছেন, মানে বেশ ভালো সময়, এবং বিভিন্ন গল্পে হারায় যেতেছেন, মানে বিশাল অবস্থা তাদের তিন বন্ধুর। ওখান থেকে বেরোয় পান খেলেন, বিড়ি খেলেন, তারপর চা খেলেন, চা খেয়ে অনেকক্ষণ তারা বসেন, একটা বেঞ্চ ছিল, বেঞ্চে গল্প করতেছেন, যে যেখানে তারা বসেন ওই জায়গাটা একটু নীরব, মানে এই কোলাহল থেকে একটু দূরে। তো গল্প করতে করতে এক সময় খেয়াল করলেন হঠাৎ করে, মানে ডুবে গেছিলেন সো মাচ, মহিউদ্দিন সাহেব এতটাই ঢুকে গেছেন গল্পের মধ্যে, তিনি ভুলেই গেছেন যে রাত হচ্ছে। হ্যাঁ, তিনি কখন আসেন কি রাত হচ্ছে। এক সময় ফিল করলেন যে ওইখানে অনেকগুলো দোকানের ঝাঁপ নামাই দিছে। তো তখন তিনি বললেন আলমকে যে কিরে, এই দোকানপাট বন্ধ হয়ে যেতেছে, রাত হয়ে যাব, আমার তো যাইতে হইব। তোরা বললেন যে হ্যাঁ দোস্ত, রাত হয়ে গেছে, এখন কেমনি কি, এনতে তো আর কিছু যাইতেছে না তো ওদিকে। তোরা কোন দিকে যাবি? আমরা যাবো ওদিকে, মানে এসে দেখাইতে শামসুলের বোনের বাসা আছে, ওদিকে চলে যাবে। তো যাই হোক, তো চিন্তা করলেন মহিউদ্দিন সাহেব তাকে একলাই যেতে হবে, আর তো কথা বলে লাভ নাই। তো গল্প করলেন তাদের সাথে, আরো কিছুক্ষণ বসলেন, চিন্তা করলেন রাত যেহেতু হয়ে গেছে, আরো কিছুক্ষণ বসে ততক্ষণে প্রায় সব বন্ধ হয়ে যাচ্ছে। তো খুব কাছাকাছি একটা শাটার ফেলার শব্দে তিনি চিন্তা করলেন, জারি মিষ্টির দোকানে তো মিষ্টি নেওয়া দরকার, বাড়ি থেকে খালি হাতে যাবো, আর মিষ্টি তো মজা ছিল। তো তিনি তার বন্ধুদের বললেন, এই তোরা একটু দাঁড়া, আমি বাড়ির লেগে মিষ্টি নিয়ে নিই। বলে তিনি উঠে গেলেন, বন্ধুরা বসে আছে তখনও বেঞ্চে। তো তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, যে দেখতেছেন মিষ্টির দোকানেও বন্ধ করার উপক্রম মানে হয়েছে, তারা সব ক্লোজ করবে আর কি। তো তিনি যে তাড়াতাড়ি বললেন যে মিষ্টি দরকার তার, সেটা দেখাইলেন যে এই মিষ্টিটা দেন, এরকম করে। তো তিনি নিলেন ওখান থেকে মিষ্টি, যে হাঁড়িতে দেয় আর কি, তো হাঁড়ির মধ্যে তাকে মিষ্টি দিল, এরকম 2 হাঁড়ি মিষ্টি। আর তিনি দই নিলেন, দই এরকম নিয়ে তার হাতের মধ্যে ভারী হয়ে গেছে বেশ।
তো তিনি ওখান থেকে বেরোলেন মিষ্টি নিয়ে, বেরোয় এসে বন্ধুদের বললেন যে আমার যাইতে হইব, তোরা কোন দিক দিয়ে যাবি? তো আলম তাকে পূবমুখী রাস্তা দেখাই দিল, বললো যে এদিক দিয়ে যাবো। তার তখন মহিউদ্দিন সাহেব চিন্তা করলেন যে তিনিও কিন্তু পূব দিক দিয়ে যেতে পারেন, তার ওখান থেকে একটা শর্টকাট রাস্তাও আছে, সরাসরি ওদিক থেকে মানে কেটে একদম বের হয়ে যায়, জাস্ট রাস্তার মধ্যে দুই পাশে ফসলের মাঠটাট এরকম। তো তিনি চিন্তা করলেন যে আমি ওখান দিয়ে জায়গা, ওদের সাথে অনেক দূর হাঁটতে পারবো, যে ওই দিক দিয়ে চলে যাবো, আর আমি যদি এদিক দিয়ে যাই একা একা অনেক দূর হাঁটা লাগবে। তিনি বললেন আমি তো ওদের সাথেই যাই, আয় আয় বলে ডাক দিলেন। ডাক দিয়ে দ্রুত তিনি সামনে গিয়ে ওখানে তখন একটা দোকানের একটু ঝাপ খোলা ছিল, ওখানে দাঁড়ায় গেলেন, তার থেকে ওই বিড়ি টিড়ি এগুলো নিলেন, নিয়ে টাকা দিয়ে বেরিয়েছেন। তখন তো আলম হেঁটে হেঁটে আসছে শামসুলকে নিয়ে, এসে বলতেছে তুই যে ওদিক দিয়ে যাবি আমগুলোকে, ওই শর্টকাট রাস্তা তো বড় ভালো না, একেবারে খালি রাস্তা গেছে ওদিক দিয়ে, কি অবস্থা ক্ষেতের মধ্যে দিয়ে, ওখান তুই যাবি, জায়গা তো ভালো না, আবার ওখানে বট গাছ আছে যে মানুষ কয়। তো তখন মহিউদ্দিন সাহেব চিন্তা করতেছেন যে ওই রাস্তার কথা উনি খুব বেশি জান নাই, কম গেছেন ওই রাস্তা দিয়ে। তো চিন্তা করলেন আরে দিনের বেলা গেছি কিচ্ছু হয় না, তিনি আর কিচ্ছু হইব না, চল কি আর কি, ভেড়া উল্টা পাল্টা তোরা ভয় দেখাস, এগুলি কোনো ঘর ব্যাপার নেই বলে তিনি হাঁটতেছে। তো আলম বলছে না মানে কইলাম রাতের দিক দিয়ে যায় না মানুষ, বুঝোস না, এই আর তুই একলা একলা যাবি, মানে তারা তো ফ্রেন্ড, বলে আরে অসুবিধা নাই চল। তো তিনজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে গল্প করতেছে, বিভিন্ন পুরনো স্মৃতি বিভিন্ন কথা এগুলো বলতে বলতে তারা সামনে এগিয়ে যাচ্ছে। তো রাস্তা একদম শুনশান, কোনো মানুষজন নাই, রাতের বেলা ওই রাতের পোকামাকড় ডাকতেছে আর চাঁদের আলো পড়ছে, এর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, আবহাওয়া বেশ ভালো, বেশ সুন্দর বাতাস বইতেছে, এর মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো তখন আলম বলল যে দেখ কি আশ্চর্য ব্যাপার, আজকে আমাদের দেখা হয়ে গেল, হ্যাঁ মানে এই পিঁয়াজের কারণে আমগো একসাথে দেখা হয়ে গেল, না তো এই নিশ্চয়ই তুইও আইতি না সন্ধ্যার পরে, আমি আইতাম না, হ্যাঁ এটা ঠিক, হঠাৎ করে এমনি দেখা হয়। তো বলতে বলতে তারা গল্প করতে করতে এক সময় একটা কালভার্ট পার হয়ে চলে আসলো, দূরে দেখা যাচ্ছে যে ওই মহিউদ্দিন সাহেবের যাওয়ার যে রাস্তা, ওই রাস্তা ডানে এরকম মোড় নিয়ে গেছে। তো আলম আর শামসুলের কেমন যেন একটু খারাপ লাগলো, তারা বললো যে দোস্ত তুই যাবি এরকম, এখন তুই এক কাজ কর, তুই আমগুলোকে চল। শামসুল বলছে আমার বোনের বাড়ি চল, কালকে যাইস বাড়ি। না রে দোস্ত, এই যে দোস্ত না মিষ্টি টিষ্টি কিনছি বাড়ির লিগে, এটা কেমন লাগবো এটা, আর টাকা পয়সা আছে সাথে, এখন বাড়িতে যেহেতু আব্বারে কুয়েছি জায়গা বাড়ি, মিষ্টি টিষ্টি নিয়ে আবার যাবো তোর বোনের বাড়ি যাই মিষ্টি ফেরত নিতে পারুম বেটা, না না। তো আচ্ছা ঠিক আছে, মানে তুই আমার তো একটা লয়ে যায় মিষ্টির নিয়ে যা, হাড়ি নিয়ে যা। শামসুল করে না বেটা, যা তুই বাড়ি যা, তোর বিদায়, তোরা খারাপ লাগতেছে বিদায় দিতে রাস্তার মধ্যে, একলা একলা যাবি। এই বলতে বলতে তারা তিন বন্ধু মিলে রাস্তার মোড়ে দাঁড়ায়, মানে ওটা 3 রাস্তার মোড় এরকম ঢুকে গেছে। তো আলমের কেন জানি মনটা ভালো লাগতেছে না, সে বারবার বলতেছে সাবধানে যাইস, হ্যাঁ এই রাস্তাটা ভালো না। তো যাক তোরে আর কমু না, কইলে আরো মন দুর্বল হইব তোর। তো এগুলো বলে তাকে বিদায় দিল। তো সুন্দর করে হাঁটা দিল, মহিউদ্দিন তাদের সাথে হাত নেড়ে হাঁটা দিল। তো সে একটু চলে গেল রাস্তার মধ্যে গিয়ে, আবার পিছন ফিরে তাকায় দেখে 2 বন্ধু দাঁড়ায় আছে তখনও। তো সে আবার হাত দিয়ে এরকম ইশারা করতে চলে যা। আকাশে বেশ সুন্দর চাঁদের আলো, এই যে রাস্তায় সে উঠছে এটা সাদা বালি ফেলা, চকচক চকচক করতেছে রাস্তাটা। আর সামনে যতদূর দেখা যায় রাস্তাটা উঁচু, একটা অনেকটা বেড়িবাঁধ টাইপের, আর 2 পাশে নেমে গেছে আর ফসলের মাঠ, ক্ষেত, বিস্তীর্ণ প্রান্তর। তো সে হাঁটা ধরলো, চিন্তা করলো এখানে দাঁড়ায় হাত নাড়ানাড়ি করতে থাকলে তো করতেই থাকবো। হেঁটে হেঁটে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, একসময় একাকিত্ব ভর করছে, মানে বেশ অনেক দূর হাঁটা লাগবে, মানে একেবারে কাছে না, গ্রামের ডিস্টেন্স গুলা কিন্তু অনেক বেশি। একসময় একাকিত্ব ভর করছে, হাতের যে মাটির হাঁড়ি ধরছে এরকম, ওইটা তো এরকম সুতলি দিয়ে বেঁধে এরকম করে দিছে তাকে, তা হাতের মধ্যে কেটে বসে যাচ্ছে এরকম। তো সে আবার রাখতেছে, আবার নিচ্ছে এরকম করে। তো হাঁটতে 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 দূরে দেখতে পাচ্ছে একটা এরকম পুকুরের মতো, বড় দিঘির মতো, এবং ওইখান থেকে মনে হচ্ছে দূর থেকেই দেখতেছে একটা এরকম ছায়ার মতো মানুষ, মানে মানুষের একটা অবয়ব উঠে আসতেছে পুকুরের পাড় থেকে। তো চিন্তা এটা আবার কে? তো দেখলো যে একটা মানুষ উঠে রাস্তায় উঠছে, অবয়বটা দেখতে পাচ্ছে সে, চাঁদের আলোতে পুরো মানুষের অবয়ব দেখা যাচ্ছে। তো একটু মানে গা একটু কাটা দিচ্ছে মহিউদ্দিন সাহেবের কাছে, বলছে এটা কি ব্যাপার, কে এটা? তো এক সময় দেখলো যে তার কাছাকাছি চলে আসছে, এসে দেখলো যে একটা লোক, তার হাতের মধ্যে মাছ, এরকম একটা মাছ ঝুলতেছে দিয়ে সুটলি দিয়ে বাঁধা এরকম, আর এক হাতে একটা বড়শি। একদম কাছে এসে তাকে তারা ডাকতেছে কি ভাই কই যান? তো সে বলতেছে বাড়ি যাই। কে আপনি? তো সেই লোকটা তার নাম বললো কিছু একটা, বললো যে মাছ নিবেননি, ধরছি এই মাত্র। তো বলে কেন আপনি নিয়ে যান, আপনি মাছ ধরছেন, আপনি আমার সাধেন কেন? কয় না কিনবেননি, কিনলে লয়ে যান বাড়ি, আপনার হাতে তো দেই পটলা, বাড়ি তো লিতেছেন না? হ্যাঁ। কয় মাছ লয়ে যান, আমার থেকে কিনে নেন। তো মহিউদ্দিন সাহেব তখন বলে যে আপনার থেকে মাছ নিমুকে ভাই, আপনি কার না কার পুকুর থেকে ধরে লিয়েছেন, এটা আমি কিনে নেবো, এটা কি ঠিক নাকি?
লোকটা বলে, আরে না না ভাই, এটা ডেলা পুকুর, এ পতিত পুকুর, এনে কারো পুকুর না, এই পুকুরে কেউ মাছ ধরে না, ছাড়ে না, এ আহে এমনি এমনি মাছ, এই এত বড় একটা রুই মাছ পাবো এটা ভাবি নেই এনে। আমি আইছিলাম ছোট মাছ ধরতে কয়টা, এই মাছ আসলে আমার মতো মানুষের খাওয়ার মতো না, এত বড় মাছ আমি কি করবো কন, কিনলে কন দাম দেন একটা, আমি লয়ে যান আমার থেকে। তো তখন মহিউদ্দিন সাহেব দেখলেন যে আসলেই লোকটাকে দেখে বোঝা যাচ্ছে তিনি তেমন অবস্থা সম্পন্ন না, একটা লুঙ্গি পরা, একটা গামছা গায়ে পেঁচানো, এক হাতে একটা বড়শি ধরা, এবং বড়শিটা হচ্ছে বাঁশের কঞ্চি দিয়ে বানানো, মোটা কঞ্চি দিয়ে বানানো। তো বুঝতেছেন এই চাঁদের আলোতে তিনি দেখতেছেন বেশ অদ্ভুত একটা দৃশ্য আর কি। আবার মাছটা এরকম লেজ নাড়তেছে, মোটামুটি বেশ বড়ই হবে, 3-4 কেজি তো হবেই। আর এই লোক হয়তো আসলেই এই মাছ নিয়ে এখন আর সে কিছু করতে পারবে না, আর তার জন্য এটা বিলাসিতা হয়ে যাবে এরকম একটা মাছ এখন কেটে, সে তার যদি পরিবার ছোট হয় কেমনি কি খাবে। তো চিন্তা করলেন যে তিনি আচ্ছা নিয়ে নেবেন। তিনি বললেন কত, দাম কত? তো ওই লোকটা একটা দাম বললো, তো বললেন, মহিউদ্দিন সাহেব বললেন আচ্ছা ঠিক আছে খারান। তো বলে সে তার এই জামার পকেটে তিনি টাকা রাখছিলেন, সেই টাকা দেখে একটা হিসাব করে তাকে দিয়ে দিলেন। বলে, নেন আমি লয়ে যাই আপনার মাছ, আপনার ঝামেলার থেকে মুক্ত করে দিলাম। তো লোক বললো, ঠিক আছে ভাই, অনেক অনেক ভালো করলেন, অনেক ধন্যবাদ আপনারে, আমার আর কষ্টটা হইলো না। এই দিয়ে আমি কি করবো, আমি আইছিলাম ছোট মাছ ধরতে, এই ডেলা পুকুরে এরম বড় মাছ কোনদিন পাওয়া যায় না, কি একটা অবস্থা। বলে লোকটা তাকে মাছের রশিটা দিয়ে, সুতলিটা দিয়ে সে হাঁটা ধরলো। তো তখন মহিউদ্দিন সাহেব ভাবতেছে এই যে একটা ভেজাল কিনলাম, এমনিতেই তো হাতে মিষ্টির হাড়ি, তারপর আবার এই মাছটা, আমার বোঝা উচিত ছিল আসলে আবেগে পড়ে এরকম কাজ করা উচিত না। তো মাছটা ধরছেন, ধরে তিনি হাঁটা ধরলেন, মিষ্টি এক হাতে মাছ, মানে একটা খুব হেক্টিক অবস্থা তার। হেঁটে হেঁটে যাচ্ছেন এবং হাত মানে পুরাই হয়ে যাচ্ছে। তো অনেক দূর যেয়ে তিনি এই মাছ আর মিষ্টি দুইটাই রেখে দিলেন মাটিতে। এক পাশে দেখলেন ওই যে একটা গাছ, এরকম গাছের পাশে ওই ঘাস আছে একটু, ওই ঘাসের নিচে রেখে একটু রেস্ট নিলেন। রেস্ট নিয়ে চিন্তা করলেন যে আসলেই বোকামি হয়েছে, মিষ্টি মাছ কোনোটাই নেওয়া উচিত হয়নি, এমনি বাসায় হন করে হেঁটে চলে যেতাম, আলমদের থেকে বিদায় নিয়ে সবচেয়ে ভালোই তো। আবার এগুলো তুলে তিনি হাঁটতেছেন। তা হাঁটতে হাঁটতে দূর থেকে দেখতে পাচ্ছেন ওই চাঁদের আলো পড়ছে এক জায়গায়, মানে রাস্তার উপরে বেশ ছায়া একটা। আর তখন তিনি খেয়াল করলেন যে ছায়াটা কিসের, বড় গাছের, বিশাল এক বট গাছ। তখনই তার মনে পড়লো যে আলম যে বলছিল এই বট গাছের কথা তিনি আগেও শুনছেন, মানুষজন ওখানে আসলে ভয় পায়, ভর দুপুরে ওই বট গাছের কাছে মানুষ যায় না। ওই বট গাছের কাছাকাছি যাদের বাড়িঘর আছে তাদের নাকি ওই বট গাছের নিচে যে জিনিসপত্র রেখে আসতে হয়, মানে খাবার দাবার ভোগ রেখে আসতে হয়, নইলে নাকি তারা ওখানে থাকতে পারে না, বিশাল সমস্যা হয় তাদের। তো এগুলা শুনছে আসলে মহিউদ্দিন, আগেই জানতো, মানুষের কাছে শুনছে, যেহেতু তাদের গ্রামের কাছেই এই জায়গা। আর ওই বট গাছের অপোজিটে, মানে রাস্তার অপোজিটে একটা দিঘি আছে, ওই দিঘিটাও নাকি পতিত দিঘি, ওইখানে কেউ মাছ ধরতে পারে না। মানুষ নাকি দেখে বড় বড় মাছ আছে, ঘাই দেয়, রুই কাতলা বিভিন্ন মাছ আছে, ঘাই দেয়, কিন্তু মাছ ধরতে কেউ সাহস পায় না, কারণ যারাই নাকি মাছ ধরছে তারা বিপদে পড়ছে ওইখান থেকে। তো ওই জায়গাটা, তো এইখান থেকে দেখতেছে মহিউদ্দিন সাহেব, রাস্তা দিয়ে আসতেছে, দেখতেছে ওই গাছ, ওই গাছের উপর চাঁদের আলো পড়ছে, অদ্ভুত ভাবে আলোটা নিচে ছড়ায় গেছে। তো তার গায়ে কাটা দিয়ে উঠছে আর কি, মহিউদ্দিন সাহেবের গায়ে কাটা দিয়ে উঠছে, কারণ তিনি চিন্তা করতেছে যে আমি ওই দিক দিয়ে যাচ্ছি, আমার তো এটার কথাই বলছিল আলমরা, আর আমি যাইতেছি সাথে কি, সাথে হাড়ি, মিষ্টির হাড়ি, মাছ। এগুলা তো এমনি গ্রামে মানুষ ভয় পায় যে সমস্যা তো ঘটে। তার হঠাৎ করে মনে হইল, আরে ওই বেটা কি মাছ এখান থেকে ধরছে, এটাও তো হইতে পারে, কারণ এই বেটা যে উঠাইছে রাস্তার পাশে, ওইটাতে একটা ছোট্ট একটা ডোবার মতো জায়গা, ওইখানে এসে এত বড় মাছ কই থেকে পাইব। এই চিন্তা মহিউদ্দিন সাহেবের মাথায় একটু ঘোরা শুরু করলো যে এটা তো মানে ঠিক না, এখানে কেউ মাছ ধরতে সাহস পায় না, কি অবস্থা কি। এগুলো চিন্তা করতে করতে সে এগিয়ে যাচ্ছে। এক সময় হাঁটতে হাঁটতে কাছায় চলে আসে, মনে করছে যে আরে যা হবার হবে, আমি পার হয়ে যাবো হাইটা। তো মনে মনে দোয়া পড়তেছে, সে মনে মনে দোয়া পড়তে পড়তে হেঁটে হেঁটে যাচ্ছে। অনেক দূর চলে আসছে, তো গাছটার একদম প্যারালাল কাছে চলে আসছে, একদম পাশে। এই সময় সে হঠাৎ করে শুনলো ওই গাছেরই পাশ থেকে কে জানি তাকে বলতেছে, জয় মহিউদ্দিন। একটা বয়স্ক নারী কণ্ঠের ডাক, মানে মোটামুটি যাদের বয়স হয়েছে সেসব মহিলারা যেভাবে কথা বলে সেইভাবে। তো তিনি চিন্তা করলেন, আরে আমার নাম ধরে কে ডাকে, এনে আমার পরিচিত কে আছে এরকম। তো তিনি নিজের অজান্তে বলে উঠছে, কে ডাকেন? তবে এদিকে যখন বলছে তিনি খেয়াল করলেন, কি তাকাইছেন হাতের বাঁ দিকে, তাকায় দেখেন ওই গাছের ওখান থেকে কেউ ডাকতেছে, কিন্তু কাউকে দেখা যায় না। আবার শুনলেন এদিকে। তো তিনি কোনো কথা না বলে আস্তে আস্তে তার হাঁটার স্পিডটা একটু কমাই দিয়েছেন এবং তাকায় আছেন ওদিকে। তো বলছে, এই মাছ কিনছোস কেন? আমার পুকুরের মাছ নিয়ে তোর কাছে বেচছে, তুই কিনছোস? মাছ দিয়া যা এখানে, মাছ দিয়া যা, তোর হাতে কি মিষ্টিও দিয়া যায় এখানে। বেশ স্পষ্ট ভাবে বলতেছে।
তো মহিউদ্দিন সাহেব একটু টেনশনে পড়ে গেছেন যে তিনি কি আসলে কি করবেন, মানে মানে কাজটা কি ঠিক হইতেছে। তো তিনি কোনো উত্তর না দিয়ে তিনি হাঁটা ধরলেন সোজা, কারণ তিনি শুনছেন যে এই ধরনের অতিপ্রাকৃত জিনিস, তিনি বুঝতে পারছেন অতিপ্রাকৃত কিছু ডাকলে নাকি মানে সাড়া দিতে হয় না বা যেতে হয় না। তো তিনি যে ফার্স্টে কে কে বলছেন এটাতেই তিনি চিন্তা করতেছেন আমার তো আসলে উত্তরটা দেওয়া ঠিক হয় নাই, এরকম রাতের বেলা মানে ডাকলো আর আমি কে কে বলছি, এটা তো সমস্যা হয়। আর এই মাছের ব্যাপারটা এটা তো আমি যা ধারণা করছিলাম তাই, মাছ মনে এই পুকুরেরই, এই বেটা এখান থেকে মাছ নিয়ে আমার কাছে বেচছে। যাই হোক, আমি এখন উত্তর দিব না। সে হাঁটা ধরলো, মহিউদ্দিন সাহেব হেঁটে যাচ্ছে সামনে, থামে নাই। আবার ডাকছে, এই মহিউদ্দিন থামলি না, এদিকে আয়। এখন দেখতে যে কণ্ঠটা কেমন যেন একটু পরিবর্তিত হয়ে গেছে, একটু মানে নাকি নাকি কণ্ঠে একটু বাঁকা ভাবে ডাকতেছে, স্বাভাবিক কণ্ঠ না। তো মহিউদ্দিন সাহেবের গায়ে আরো কাটা দিয়ে উঠছে। তো তিনি দ্রুত হেঁটে ওই গাছের ওই জায়গাটা পার হয়ে সামনে যাচ্ছেন। হঠাৎ তিনি দেখলেন যেখানে গাছের ছায়াটা শেষ হয়েছে, গাছ তো বেশ ঝাঁকড়া, বেশ পাতা মেলে গেছে, যেখানে ছায়াটা শেষ হয়েছে ওই জায়গায় বোঝা যাচ্ছে ছায়ার মধ্যে একটা মানুষের অবয়ব বসা, রাস্তার মধ্যে। মানুষের অবয়বটা মানে মনে হচ্ছে কোনো মহিলা বসে আছে, শীর্ণ মহিলা, দুই হাত এরকম দুই পাশে দিয়ে মানে বসে দুই হাত দিয়ে এরকম শরীরে ভর রাখছে আর পাটা মেলে দিছে সামনের দিকে। এখন সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে একটা স্বাভাবিক মানুষের পা যতটুকু লম্বা হয় তার থেকে অনেক লম্বা, মানে ওই পাটারই মানে লম্বায় হবে প্রায় 8-10 ফিট লম্বা একটা পা, আর একটা পা ভাঁজ করে রাখা। এই পাটা এরকম মেলে দিছে এবং পায়ের পাতাটা এই বড়, এই পুরো অবয়বটা বোঝা যাচ্ছে। চাঁদের আলোতে এখানে ওরকম নাই, ওই চাঁদের আলো গাছের পাতায় পড়ে যে ফাঁক ফোকর দিয়ে যে স্কাইলিকের মতো নামতেছে, এইটাতে ওই অবয়বটাকে দেখা যাচ্ছে। পাটা এরকম মনে হচ্ছে ওই পা দিয়ে তাকে থামায় রাখার চেষ্টা করতেছে। তো মহিউদ্দিন সাহেব প্রচন্ড ভয় পেয়েছেন যে এই মহিলাকে ক্রস করে আমি কেমনে যাব, মানে এটা তো মানে সম্ভবই না। সে রাস্তার মধ্যে এইভাবে বসে আছে এরকম দুই হাত দিয়ে এরকম মেলা, পাটা এরকম মেলে দিছে। তখন তিনি শুনলেন যে কিরে তোরা থামতে গেছি, তুই থামলি না, তোরা মাল দিতে গেছি তুই দিলি না, আজকে তো তোর খবর আছে। এটা বলার সাথে সাথে তিনি দেখলেন যে ওই মহিলা ওখান থেকে উঠে দাঁড়াইছে। উঠে দাঁড়ানোর পর তিনি হাইট দেখলেন, এই ছায়ার মধ্যেই, আলো তো পড়তেছে না, একদম ওই অন্ধকার ছায়ার মধ্যেই দেখলেন যে মহিলাটা উঠে দাঁড়াইছে। তো বুঝলেন যে পা তো ওইরকম লম্বা, তার মাথা উঠে গেছে একেবারে ওই গাছের পাতা পর্যন্ত এরকম বড়, হাত দুইটা এরকম ঝুলে আছে। তো মহিউদ্দিন সাহেব ভয়ের চোটে মিষ্টির ইটার ঠিলাটা হাত থেকে ফেলে দিলেন, ঠাস করে ফেলে দিলেন, আর মাছটাকে তিনি ছুঁড়ে মারলেন ইসের দিকে, ওই পুকুরের দিকে ছুঁড়ে মারলেন। মানে মাছটা এরকম উড়ে গিয়ে পুকুরে পাড়ে ঠাপাস করে পড়ে পিছলায় ওই দিঘির মধ্যে পড়ে গেল। আর তিনি দেখতেছেন যে ওই মহিলা তারপরও তার দিকে হেঁটে আসতেছে। তো ওই দিকে হেঁটে যাওয়ার তো প্রশ্ন ওঠে না, মহিউদ্দিন সাহেব উল্টা দৌড় দিলেন ওখান থেকে। দৌড়াইছেন, তিনি চোখ মুখ বন্ধ করে দৌড়াইছেন, এত ভয় পেয়েছেন যেই ভয় আসলে তাকে একদম স্বাভাবিক অবস্থা থেকে বের করে নিয়ে গেছে। মানে তিনি একটা ঘোরের মধ্যে দৌড়ানো শুরু করলেন, দৌড়াচ্ছেন, এই পথগুলো তিনি পার করে আসছেন, সেই পথ দিয়ে দৌড়ায় যাচ্ছেন। তার কাছে কেন জানি মনে হচ্ছে যে ওই মহিলা আসতেছে। তো তিনি একবার আলতো করে পেছনে ফিরছেন আর কি, দৌড়ের মধ্যে মাথাটা একটু ঘুরায় দেখতেছেন তার পেছনে চাঁদের আলোতে একটা মহিলা দৌড়ে আসতেছে, খুব ভীতিকর। এই লম্বা একটা মহিলা, একটা পা ফেলতেছে বেশ বড় বড় করে, মানে তার খুব কাছাকাছি এসে পায়ের পাতাগুলা পড়তেছে, এইভাবে করতেছে, তার চুলগুলো উঠতেছে পেছনে। তো তিনি দোয়া পড়তেছিলেন। তো মহিউদ্দিন ওই প্রচন্ড ভয়ের মধ্যেই বুঝতেছেন যে এই দোয়া পড়ার কারণেই তাকে ধরতে পারতেছে না, তার পেছনে পেছনে আসতেছে, এবং ওই মহিলার চেহারা কিন্তু দেখা যায় না ওই এক সেকেন্ডে যা দেখছেন তিনি। তো তিনি দৌড়াইতে এক সময় দেখলেন যে হাতের বাঁ দিকে একটা বাসা দেখা যায়, একটা কুড়ে ঘরের মতো, মানে সব বন্ধ, আলো টালো কিচ্ছু নাই। তিনি সরাসরি দৌড় দিলেন ওই বাসার দিকে দৌড় দিলেন। দৌড় দিয়ে যে ওখানে বেড়া ছিল, বেড়ার উপর দিয়ে লাফ দিয়ে গেছেন, বেড়া প্রায় 3 ফিটের মতো, এর উপর দিয়ে লাফ দিয়ে ওই পাশে পড়ছেন, পড়ে মাটিতে পড়ে গেছে। পড়ে তিনি আবার ছেঁচড়ায় উঠে দৌড় দিয়েছেন, দিয়ে কোনো কথা না ওই বাড়ির দরজার উপর হুড়মুড় করে যেয়ে পড়ছেন। মানে এত ভয় পেয়েছেন তিনি, হুড়মুড় করে বাড়ির দরজা প্রায় ভেঙে গেছিল, মরমর করে উঠছে, ভিতর থেকে মানুষ চিৎকার করে উঠছে, কে কি হয়েছে, অনেক শব্দ হয়েছে। তো মানুষজন ওখান থেকে হাউকাউ করে উঠলো ভিতর থেকে। তারপর দেখা গেল যে ওখানে বাতি জ্বলে উঠলো ঘরের ভেতরে, আর 2 জন লোক দরজা হুড়মুড় করে খুলে বেরোলো, তাদের হাতে লাঠি, আর পেছনে একজন মহিলা বেরিয়েছে, তার হাতে দা। তো মহিউদ্দিন কিন্তু ওই দরজার উপর পড়ে ছিটকায় পিছন দিক পড়ে বসে পড়ছিল।
তার আর ওঠার মতো অবস্থা নেই। যত জোরে বাড়ি খেয়েছে দরজার সাথে, তার মাথা ঘুরতেছে, কপালে বাড়িটা লাগছে, আর সে ভয় পাচ্ছিল অনবরত তাই কেউ টেনে নিয়ে যাবে পিছন থেকে। তো এই ভয়ে ছিল। তো দরজা খোলার পরে তার একটু মনের মধ্যে সাহস হয়েছে, সে আবছা চোখে দেখতে, চোখে গোলা দেখতেছে, ওই যে বাতি জ্বলছে ঘরের ভেতর, তার মধ্যে দেখতেছে ওই যে দুইটা লোক বেরিয়েছে লাঠি হাতে, একটা মহিলা দাঁতে বেরিয়েছে। তো তারা বলছে এই ডাকাত পড়ছে নিয়ে এসে। তো তিনি মহিউদ্দিন কোনো মতে বললো না ভাই ডাকাত না, ভূত ভূত। তো তারা ভূত নিজের একটা অবাক হলো, দুজনে কথা বলে, ওই লোক দুইটা দুজনের দিকে চাইলো, কথা বললো যে কি বললো, মহিউদ্দিন ঠিক মতো বুঝেও নাই। তো মহিউদ্দিন সাহেবকে বললো যে ভিতরে আসেন, নিয়ে গেল ভিতরে। তো নিয়ে দেখলো মহিউদ্দিন অবস্থা দেখে বুঝছে তার অবস্থা খারাপ। তো সে ঠিক মতো ঠাউর করতে পারতেছে না, মহিউদ্দিন সাহেব কিছুই বুঝতে পারতেছে না। ঘরের মধ্যে যে আলোটা সেটাও তার অন্ধকার অন্ধকার লাগতেছে। সে ফ্লোরে শুয়ে পড়ে জ্ঞান হারায় ফেললো। তো মহিউদ্দিন সাহেবের হুশ ফিরছে অনেক পরে। তো তিনি দেখতেছেন যে তার মাথার মধ্যে এরকম ভিজা পট্টি দেওয়া আর কি, ভিতর ভিজা পট্টি দেওয়া। তো দেখলো যে এক মহিলা মাথার মধ্যে ভিজা পট্টি দিতে, বলতে বাবা কি হয়েছে আপনার, কি? তো মহিউদ্দিন বলতেছে যে আমারে ভূতে ধরছে, আমারে ভূতে দৌড়াইছে, রাস্তায় ভূতে দৌড়াইছে। তো তারা অবাক হইলো যে ভূতে দৌড়াইছে তো বুঝলো যে কিছু একটা তো হয়েছেই রাস্তার মধ্যে। তো মহিউদ্দিন আবার ঘুমায় গেল, আর তিনি কিছু বলতে পারেন নাই। পরের বার যখন তার ঘুম ভাঙছে তখন দিনের বেলা, তখন দিন হয়ে গেছে, আলো ফুটে আছে, এবং তিনি দেখতেছেন যে তখনও তার মাথার মধ্যে পানি পট্টি দেওয়া। তো মনে হয় শরীরে জ্বর, তিনি বুঝতে পারলেন নিজেই, কারণ তার মাথা কেমন লাগতেছে, শরীর আড়ষ্ট হয়ে গেছে, কেমন লাগতেছে। তো তখন ওই লোক এসে তাকে জিজ্ঞেস করলো যে ভাই কি হয়েছে আপনার, আপনি কোথায় থাকেন, কি ব্যাপার? তো তখন মহিউদ্দিন বলল যে আমি তো এরকম জায়গায় থাকি, তার গ্রামের নাম বললো যে এখান থেকে কাছেই মনে আপনার বাসার থেকে। তাহলে কি হয়েছিল? বলে যে এরকম ব্যাপার, রাত্রেবেলা। সে পুরা ঘটনা বললো যে এই রাস্তার থেকে মাছ কেনার পর থেকে এই জিনিসটা পুরাটাই বললো আর কি। তো ওই লোক তখন বললো যে ওই জায়গা তো ভাই খারাপ, ওই জায়গায় ওই পুকুরতে যদি কেউ মাছ তুললে আপনার কাছে বেচা থাকে তো আপনার বিশাল আপনার সমস্যা করছে সে। তো চিন্তা করতেছে ওই লোকটা যে কে হইতে পারে। লোকটা আবার ডাকলো, তার ছেলেকেই ডাকলো, তার ছেলে ছিল ওইটা। দেখে জিজ্ঞেস করলো এর কাছে মাছ কে বেচতারে রাত্রেবেলা, এরকম মাছ ধরতে পারে কে? তো ছেলেটাও বললো যে এখানে অমুক একজন লোকের কথা বললো যে ওর অভ্যাস আছে, তো দুনিয়ার ফটকা, ও এরকম করতারে, মাছ ধরার সাহস ওরই হইব। তো যাই হোক কথাবার্তা বললো যে ওই লোকটা যে ওই জায়গাটা ভালো না ভাই, ওই জায়গা খারাপ, আপনি ওদিক দিয়ে গেছেন কেমন, আপনি জানেন যেহেতু, আপনি তো এই এলাকার সম্বন্ধে জানেনি। বলে টলে তাকে বললো আপনার অনেক জ্বর আসছে, এই সেই, দাঁড়ান আপনার বাড়িতে খবর পাঠানোর ব্যবস্থা করতেছি। তো ওই লোক চলে গেল। মহিউদ্দিন তাদের শুক্রিয়া দেওয়া ছাড়া কোনো উপায় নেই, তার শরীরে বেশ জ্বর, বললো আপনার কিন্তু অনেক জ্বর, ডাক্তারও দেখাইতে হইব আপনার বাড়িতে নিয়ে। তো মহিউদ্দিনের পরবর্তীতে ওই জ্বর কমছিল, তাকে জ্বর কমছে এবং তার বাসার থেকে মানুষজন এসে তাকে নিয়ে যায়। মহিউদ্দিনের টাকা পয়সা সব ঠিক ছিল, শুধু তার কেনা সেই মিষ্টি আর ওই মাছ এগুলাই সে হারাইছে। তো ওই বাড়ি, যে বাড়িতে সে উঠছিল সেই বাড়ির লোকজন ওখানে নাকি লোক পাঠাইছিল দেখতে গাছতলায় যে ওখানে আসলে কি হয়েছে বা কোনো কিছু পাওয়া যায় কিনা, তার মিষ্টির হাড়ি টাড়ি পড়ছে এগুলা কি। তো যে দেখছে ওখানে কিচ্ছু নাই, ওই জায়গাটা নাকি পুরাই নর্মাল, কোনো মিষ্টির হাড়ির চিহ্ন নাই, কিচ্ছু নাই ওই জায়গাটাতে। তো এই বিষয়টা জানাইছে মহিউদ্দিন সাহেবকে ওই বাড়ির লোকজন যে ওখানে কিছুই পায় নাই তারা। তো মহিউদ্দিন সাহেবের বাড়ির থেকে লোকজন আসে, এসে তাকে ওখান থেকে নিয়ে যায়। তো বাড়ির লোকজন, এইখানকার বাড়ির লোকজন যারা তাকে আশ্রয় দিয়েছিল তারা বলে যে ওনাকে ওই রাস্তা দিয়ে আর নিয়েন না, যেহেতু তার একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে ওখানে, ওনার যে নিয়েন না, আর ওখানে খারাপ জিনিস আছে। তো ওনাকে যেহেতু দেখছে রাত্রেবেলা এরকম একটা জিনিস হয়েছে ওনার সাথে, ওনারা আপনারা নর্মাল রাস্তা দিয়ে নিয়ে যান, আপনাদের আগের যে রাস্তা। তো ওইখানেই ওই রাস্তা দিয়ে মহিউদ্দিন সাহেবদের যে বাড়ির আরেক রাস্তা আর কি, যেখান দিয়ে সে আসছিল সেই রাস্তা দিয়ে তাকে নিয়ে যায়, ফেরত নিয়ে যায় তাদের বাড়িতে। এরপর নাকি বেশ অনেকদিন অসুস্থ ছিল মহিউদ্দিন সাহেব, তিনি বাইরে যেতে পারতেন না, তার ভয় লাগতো, এবং তার সন্ধ্যার পরে কেমন যেন একটা উদ্ভট ভয় তার ভর করতো। তার শুধু মনে হইতো যে তার বাড়ির বাইরে, দরজার বাইরে, তিনি রুমের মধ্যে একলা আছে, মনে হচ্ছে বাইরে এসে তাকে কেউ ডাকতেছে, আর ওইরকম একটা মহিলা তিনি ধারণা করতেন, তার মনে মনে আসতো আর কি। তো গ্রামের হুজুর দিয়ে তাকে ঝাড়ানো হয়। গ্রামের হুজুর বলে যে আসলে ওই জায়গাটা সম্বন্ধে বলে জায়গাটা খারাপ, ওই জায়গাটা আসলে পতিত ছিল, ওই গাছ কত বছর আগের কেউ জানে না, ওই জায়গার জন্য ঠিক কাছাকাছি মানুষ বাড়িঘর করে না, আর যারা ওই করে তারা একটু দূরে করে। আর ওখানে বদজিন, তো ওই বদজিনে মানুষ আরো করে ফেলছে, ওখানে জিনিসপত্র দিয়ে ভোগ টোক দিয়ে আরো খারাপ বানায় ফেলছে। ওই পুকুরের মধ্যে এরকম আছে, অনেকে হুজুর বলছে যে অনেকে দেখে যে পুকুর ওখানে গজার মাছ একটা চলে বড়, ওইটাও ভালো জিনিস না। তো ওই পুকুর থেকে যদি কেউ ওই মাছ ধরে নিয়ে তার কাছে বেচে, আর ওই পুকুর সামনে দিয়ে সে যাচ্ছিল সেই মাছ নিয়ে, তো এর জন্যই আর কি সমস্যাগুলো হয়েছে। যাই হোক,
ওরে ঝেড়ে দিছি, আর ও তো এমনি নামাজ কালাম পড়ে, আমিও ওকে মাঝে মাঝে এসে ঝেড়ে দিব। ওর এরকম সময় বেরিয়ে দিয়েন না, মানে এরকম রাত বিরাতে, গভীর রাতে বা ভর দুপুরে দিক ওদিক যাইতে দিয়েন না। তো বেশ কিছুদিন মুহিউদ্দিন সাহেব এরকম বেরোয় নাই, আস্তে 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 জিনিসগুলো নর্মাল হয়েছে, আর রাতের বেলা বেচা কেনা আর করতে যাইতেন না আর কি। তো এই ছিল নয়নের শেয়ার করা ঘটনা, তাদের গ্রামের মহিউদ্দিন মিয়ার ঘটনা, যেটা শেয়ার করলাম আপনাদের কাছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদেরকে জানাতে ভুলবেন না, আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, which is odvOOTRE@gmail.com। পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষের কনসেন্ট নিয়ে পাঠিয়ে দিতে পারেন। পাঠিয়ে দিতে পারেন আপনার গ্রামের কোনো ঘটনা, কোনো লেজেন্ড, কোনো মিথ, কোনো ফোকলোর, অথবা আপনি যদি কোনো শহরে থাকেন সেই আরবান লেজেন্ড আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলবো। তো এখন চলে যাবো পরবর্তী ঘটনায়। যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে দেবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। যারা ফেসবুকে আহমেদ বাবু চ্যানেলে আমাদের থার্সডে নাইট ফিয়ার শোনেন, তারা আমাদের পেজটিকে কাইন্ডলি ফলো করে দেবেন, অদ্ভুতের পেজটিকে ফলো করে দেবেন। অদ্ভুতের একটি গ্রুপ আছে, সেটিকেও আপনারা জয়েন করে রাখতে পারেন। সেটিতে জয়েন করে রাখলে সে আমাদের যত আপডেট আছে সেখানে পেয়ে যাবেন। আর প্যাট্রিয়নে গেলে থার্সডে নাইট ফিয়ার গুলো আপনারা ফ্রিলি শুনতে পাবেন ফ্রি মেম্বারশিপের আন্ডারে। তো এখন চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়, ফিরে আসবো কয়েক সেকেন্ডের মধ্যে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আমি আমার এই চ্যানেলে সব সময় কিছু সাইট থেকে বাছাইকৃত করে ভয়ানক ভূতের ঘটনা সংগ্রহ করে থাকি। তারপরে আমি আমার চ্যানেলে প্রতিদিন পাবলিশ করে থাকি শুধু আপনাদের জন্য। আপনারা যদি ভালো ভয়ানক ভূতের ঘটনা শুনতে চান, তাহলে প্রতিনিয়ত আমার পাশে থাকবেন। আমার ভিডিও দেখে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি ভালো লাগে সেটাও বলে যাবেন, যদি খারাপ লাগে সেটাও বলে যাবেন। আমি সেটাই ভেবে আরও ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমি এই কামনাই করি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। আমার ঘটনাটা আমি এখানেই। আল্লাহ হাফেজ।